সরি, লাইনটা কেটে গেছিল। আমি আবার নতুন করে শুরু করতে চাই। ছবি এবং সাউন্ড সম্পর্কে তোমরা একটু জানাও আমাকে। কেউ একজন একটু জানাও যে ছবি এবং সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা কিংবা শুনতে পাচ্ছ কিনা। ফরহাদ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডের কি অবস্থা? সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করো আমাকে। সাউন্ড ঠিক আছে কিনা? ইমরান চৌধুরী স্যার এখন ঠিক আছে, ওকে। ওকে, সাউন্ড ঠিক আছে, ছবি ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি। অলরেডি তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে এর মধ্যে, এবং তোমরা অনেক দূর, আমি দেখলাম, আমি কয়েকটা ক্লাসেও অ্যাটেন্ড করছি, দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে এখানে, অনেক সুন্দর পড়ালেখা হচ্ছে। তো ভাবলাম যে আমি আমার কিছু শেয়ার করি এখানে, যাতে তোমাদের উপকার হয় আর কি। তো এখানে আসলে পড়ালেখা কিছু নাই, পড়ালেখা যেটা সেটা হলো যে তোমাদের অলরেডি সব কমপ্লিট। এখন তোমরা যেটা আছে, আমি মনে করি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যারা আছে সেটা হলো যে পরীক্ষার্থী, যারা মোটামুটি ফেব্রুয়ারি ব্যাচের এক্সামিনি যারা আছে, যাদের অলরেডি রিটেন কমপ্লিট বাট ক্লিনিক্যাল পরীক্ষার জন্য তারা ওয়েট করছে। তাদের জন্য আসলে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন, এতদিন তাদের আসলে হয়তো কোথাও রেজাল্টের জন্য ওয়েট করার কথা, অথবা কোথাও ঘুরতে যাওয়ার কথা, ঈদের আনন্দ করতে যাওয়ার কথা, কিন্তু এই পারিপার্শ্বিক অবস্থার কারণে তাদের সেটা আর হয়ে ওঠেনি, পরীক্ষাটাও শেষ করা যায়নি। হ্যাঁ, যাই হোক, আশাহত হওয়ার কিছু নাই, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পরীক্ষাটা শুরু হবে। এবং সেক্ষেত্রে পরীক্ষাটা শুরু হলে যতদূর ধারণা আমার মনে হয়, সেটা পরীক্ষাটা খুব শর্ট টাইমে শেষ করার জন্য চেষ্টা করা হতে পারে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে, যে আমরা নিজেরা ঠিক আছি, যে কোনো সময় পরীক্ষার কথা বললেই যেন আমরা রেডি থাকি। তো এর আগে তোমাদের ক্লাস হয়েছে, আমি যেটা করতে চাই সেটা হলো যে আহ, আমি জানি তোমাদের উপরে একটা প্রেশার আছে, মানসিকভাবে প্রেশার আছে, এটা থাকে। আমি এটাও জানি তোমরা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, ফাইনাল ইয়ারে তোমাদেরকে শুধু একটা সাবজেক্ট না, 5টা সাবজেক্ট পড়তে হয়, এবং অ্যাট এ টাইম এই 5টা সাবজেক্টের জন্য প্রিপারেশন নেওয়া, এবং অলমোস্ট 1 বছর সময় পাওয়া যায় না এখানে, 1 বছরের থেকে কম সময় পাওয়া যায়, এদিকে পরীক্ষা মিলে ওদিকে পরীক্ষা মিলে, থার্ড ইয়ারের পরীক্ষা মিলে, সব মিলাই মোটামুটি হয়তো আমরা 9 থেকে 10 মাস মতো সময় পাই। এবং এই সময়ের মধ্যে কোর্স কমপ্লিট করা প্লাস পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া খুবই আসলে টাফ। তো সেই ক্ষেত্রে তোমাদের সবার প্রিপারেশন শেষ, অলরেডি রিটেন শেষ, আর ভাইবার জন্য তোমরা ওয়েট করছো। আমি জাস্ট একটু গাইডলাইন দিতে চাই তোমাদের জন্য, স্পেশালি আমি গাইডলাইন দিতে চাই তাদের জন্য যারা হলো যে আহ, একদম মিনিমাম প্রিপারেশন থাকে অনেকের, যে অনেকের মিনিমাম প্রিপারেশন থাকে, এবং সেটা দিয়ে তারা চিন্তা করে যে আসলে যে হয়তো যে কোনো পরিস্থিতির কারণে তাদেরকে ভালো করে প্রিপারেশন নেওয়া সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে তাদের জন্য আমি স্পেশালি একটু গাইডলাইন দিতে চাই। আর যেটা সেটা হলো কি, যে এই গাইডলাইন শুধু তাদের জন্য না, সবার জন্য। কারণ হলো কি, যখন একটা স্টুডেন্টকে সামনের দিকে এগোতে হবে, তখন সামনের দিকে এগোতে গেলে তখন আর তাকে নিচ থেকে শুরু করতে হবে, বেস থেকে শুরু করে তারপরে অ্যাপেক্সের দিকে যেতে হবে। এখন যদি একটা স্টুডেন্টকে রুট ক্যানাল ট্রিটমেন্টের ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, কিন্তু দেখা গেল সে ওই মুহূর্তে ডেফিনেশনটা পারলো না, এবং রিলেটেড কিছু সহজ জিনিস জিজ্ঞেস করা হলো কিন্তু সে পারলো না, অথচ সে অনেক কঠিন কঠিন জিনিস, অনেক কঠিন চ্যাপ্টার যেগুলো সে পড়ে আসছে, কিন্তু সে এই সহজ জিনিসগুলো পারলো না। তার মানে এই প্রথম দিকে হয়তো এক্সামিনারের যদি একটু মন খারাপ হয়ে যায়, তখন তার পরীক্ষাটাও একটু খারাপের দিকে চলে যায়, অথচ তখন আমাদের যে পরীক্ষার্থী থাকে তারও মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, যে আমি এত ভালো প্রিপারেশন নিলাম, হয়তো কিছু পড়লাম, অথচ এই সহজ একটা জিনিসে আটকে গেলাম, যেটা আমরা বলি আর কি, পচা শামুকে পা কাটা আর কি। তো আমরা যেন পচা শামুকে পা না কাটাই আমাদের, আমরা সেখান থেকে শুরু করতে চাই, একদম বেজ লাইন থেকে, বেসিক থেকে শুরু করে। আর আমাদের সাবজেক্ট কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, যেটা তোমরা জানো যে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স হলো ফাইনাল ইয়ারের একটা
ভাইটাল সাবজেক্ট, শুধু ফাইনাল ইয়ারের না, এটা হলো আমাদের পার্সোনাল লাইফে যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্যও আমাদের মোস্ট অফ দ্য পেশেন্ট যারা আসেন তাদেরকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় হলো কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং এন্ডোডন্টিক্স রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো নিয়ে আমাদেরকে বেশি কাজ করতে হয়। সো যথেষ্ট গুরুত্ব আছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং এন্ডোডন্টিক্স সাবজেক্টের। ক্লিনিক্যাল সাবজেক্টের পাশাপাশি আমাদেরকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে আমাদের থিওরি নলেজটা ভালো থাকতে হবে। এবং কনজারভেটিভ ডেন্টিস্ট রিলেটেড পেশেন্ট যেগুলো, তার মধ্যেও যদি আমরা আরও ক্লাসিফাই করি তাহলে আমরা দেখব যে সেখানে আমাদের যেটা হবে যে আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট, যেটা রুট ক্যানেল ট্রিটমেন্টের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি। এটা হতেই মানে হয়ে আসতেছে, আমাদের দেশে চলে আসতেছে এবং অর্ডার পুরো তাই। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আজকে আমরা আর কথা না বাড়াই, আমরা যাই, আমরা একটু রুট ক্যানেল ট্রিটমেন্ট থেকে আসলে কি ধরনের কোশ্চেন হতে পারে কিংবা কি ধরনের আমরা এক্সপেক্ট করি, এবং আমাদের যেসব স্যাররা আসেন, ম্যাডামরা আসেন পরীক্ষা নিতে, তারা আসলে কি চাই, আমি সে সম্বন্ধে একটু গাইডলাইন দিব আর কি। আমি আসলে পড়াইতে আসি নাই তোমাদের, আমি জানি তোমাদের সব পড়ালেখা শেষ। তোমরা একটু যদি কষ্ট করে যারা আছো একটু বইটা সাথে রাখো, প্লাস একটা পেন্সিল অথবা কলম এবং খাতা যদি সাথে রাখো, আমি মনে করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা পেন্সিল এবং কলম নিয়ে রাখো। আমরা একটু শুরু করি। সাধারণত শুরু হয় যদি রুট ক্যানেল থেকে শুরু হয়, আসলে পরীক্ষা শুরু হয় কিভাবে আমরা এটা একটু শেষ করি। যে পরীক্ষাটা কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডন্টিক্স, যেটা প্রথম যখন আমার একটা স্টুডেন্ট পরীক্ষার হলে ঢোকে তখন তার হাতে কিছু জিনিসপত্র থাকে, লাইক একটা বক্স থাকে, বক্সের ভিতরে কিছু মডেল থাকে, আর কিছু থাকে সেটা হলো যে লগ বুক নামে একটা আমলনামা থাকে, যেটা আমাদের সেটা তার সঙ্গে থাকে। আর পাশাপাশি স্যার এবং ম্যামদের টেবিলে যেগুলো থাকে ভয়ঙ্কর জিনিসপত্র সাজানো, তার মধ্যে কিছু থাকে ইনস্ট্রুমেন্ট, আমাদের যে এন্ডোডন্টিক রিলেটেড ইনস্ট্রুমেন্ট থাকে একটা ট্রেতে। আর একটা ট্রেতে থাকে হলো আমাদের কিউ কার্ড, যেটা কার্ড কোশ্চেন, যেগুলো কার্ড কোশ্চেনের আমরা কতগুলো ভাগ করি, তার মধ্যে একটা অপারেটিভ ডেন্টিস্ট্রি, একটা এন্ডোডন্টিক্স, একটা লোকাল অ্যানেস্থেশিয়া, একটা রেডিওলজি। এছাড়া পাশাপাশি আমাদের যেটা থাকে সেটা হলো আমাদের একটা ভিউ বক্স থাকে, ভিউ বক্সে আমাদের একটা এক্স রে থাকে। এইগুলো হলো পুরো ভাইবা বোর্ডের একটা সিনারিও। তো তোমরা সেটা কল্পনা করতে পারো। এবং পরীক্ষা আসলে কার কোন জায়গা থেকে শুরু হবে এটা বলাটা একটু টাফ। কারোর কারো পরীক্ষা শুরু হয় দেখা যায় কি যে মডেলটা নিয়ে আসছে, মডেল থেকেই তার পরীক্ষাটা শুরু হয়, কারোর লগবুক দিয়ে শুরু হয়, কারোর ইনস্ট্রুমেন্ট দিয়ে শুরু হয়। এটা পুরোপুরি লাখের উপর ডিপেন্ড করে, এটা আসলে বলা মুশকিল কার কীভাবে শুরু হবে। তো যেটাই থেকে শুরু হোক, আমরা যদি ওয়েল প্রিপেয়ার্ড থাকি তো আমাদের ক্ষেত্রে সেটা ভয়ের কোনো কারণ নেই। আর আমরা যেটা বললাম যে একদম মিনিমাম থেকে শুরু করবো, আমাদের বেস লেভেল থেকে শুরু করতে চাই, সেই ক্ষেত্রে অনেক সময় এক্সটার্নাল অথবা ইন্টারনাল মনে করেন যে দেখ সহজ থেকে শুরু করি, এবং সহজ জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সহজ জিনিসগুলোর মধ্যে আমাদের একটা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট। এখন রুট ক্যানেল ট্রিটমেন্টের সবার আগে যদি জিজ্ঞেস করে কখনো অনেক এক্সটার্নাল কিংবা ইন্টারনাল স্যার ম্যামরা জিজ্ঞেস করে থাকেন, অনেক সময় ডেফিনেশন পছন্দ করেন। কিছু স্পেসিফিক ডেফিনেশন আছে, যেরকম অনেক সাবজেক্টের, আমাদের সাবজেক্টের মধ্যে কিছু কিছু ডেফিনেশন আছে কমন ডেফিনেশন, একদম খুবই কমন ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। আমি যদি একটু বলে যাই, তোমরা লিখে নিতে পারো যে যে ডেফিনেশনগুলো একদম না জানলেই নয়, সেইগুলো হলো হোয়াট ইজ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অর অপারেটিভ ডেন্টিস্ট্রি, what is endodontics, what is root canal therapy। দেখতে পাচ্ছি অনেকে সালাম দিচ্ছে, সবাইকে আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। দেশ বিদেশের অনেকে আছে আমাদের সাথে, সবাইকে শুভেচ্ছা। তো ডেফিনেশনের মধ্যে হলো যে আমাদের রুট ক্যানেল থেরাপি, তারপর হলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ডেফিনেশনগুলো আছে, লাইক আমাদের যেরকম পালপাইটিসের ডেফিনেশন অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তারপরে কমন জিজ্ঞাসা করা হয় অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস। আমি অনেকে দেখেছি যে রিটিনের সময় আমাদের এটা আসে অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস, অ্যাপিক্যাল অ্যাকিউট অ্যাবসেস, ফনিক্স অ্যাবসেস, তারপর অ্যাক্সিস ক্যাভিটি প্রিপারেশন থেকে অ্যাক্সিস ক্যাভিটি ডেফিনেশন, অবচুরেশন থেকে অবচুরেশনের ডেফিনেশন, ওয়ার্কিং লেন্থের ডেফিনেশন খুবই কমন, ওয়ার্কিং লেন্থের ডেফিনেশন, এবং হোয়াট ইজ ওয়ার্কিং লেন্থ, আর একটা হলো কমন হলো হোয়াট ইজ রেফারেন্স পয়েন্ট, খুবই কমন। আমার স্টুডেন্টরা আছে জানে, তারা যদি দেখে থাকে হয়তো এই মুজারাম
মনে পড়ছে, স্যার তো সবসময় একটু বলে থাকে হোয়াট ইজ ওয়ার্কিং লেন্থ অ্যান্ড হোয়াট ইজ রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ, খুবই কমন, কারণ খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্টের জন্য। এর পাশাপাশি আমাদের মিসহ্যাপসের ডেফিনেশনের মধ্যে আছে হোয়াট ইজ লেজ ফরমেশন, হোয়াট ইজ লেজ, এই ডেফিনেশনটা খুব কমন আসে। তারপরে আমাদের অপারেটিভ ডেন্টিস্ট্রি ডেফিনেশন আছে, ক্লাস 1 ক্লাস 2 ক্যাভিটি ডেফিনেশন, প্রত্যেকটা আলাদা আলাদা করে। এটা খুবই পছন্দ করেন অনেক এক্সটার্নাল, মানে ক্লাস 1 ক্লাস 2 ক্যাভিটি, হোয়াট ইজ ক্লাস 1, হোয়াট ইজ ক্লাস 1 2 ক্যাভিটি, এগুলো। তো মোটামুটি কিছু ডেফিনেশন আছে। আমরা যেটা পড়বো আজকে রুট ক্যানেল ট্রিটমেন্টের ডেফিনেশনটা। রুট ক্যানেল আমি যেটা বলতে চাই সেটা হলো কি, ডেফিনেশন যখন একটা পড়বো আমরা, কিছু টার্ম থাকে ডেফিনেশনের মধ্যে, কিছু টার্ম থাকে, টার্মিনোলজি, শব্দ। এই শব্দগুলো আমরা যদি বুঝে পড়ি তাহলে যে কোনো ডেফিনেশন আমাদেরকে মুখস্থ করতেও সুবিধা এবং মনে রাখতেও সুবিধা, এবং এক্সটার্নাল অথবা ইন্টারনালকে এটা খুশি করা খুবই ইজিয়েস্ট ওয়ে এটা মনে করি। তো রুট ক্যানেল থেরাপি ডেফিনেশনের মধ্যে আমরা যদি একটু চিন্তা করি, সেখানে আছে আমাদের কিছু টার্ম, যেরকম আমি যদি একটু বলি, রুট ক্যানেল থেরাপি মে বি ডিফাইন্ড অ্যাজ complete removal of irreversibly damaged pulp followed by through cleaning, shaping and obturation of the root canal system so that the tooth may remaining as a normal functional unit in the dental arch. এটার মধ্যে কিছু মানে কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নম্বর কি আমরা কি বললাম, কমপ্লিট রিমুভাল অফ ইরিভার্সিবলি ড্যামেজ পাল্প। আমরা যদি এই শব্দটা কমপ্লিট রিমুভালটা ইউজ না করি, তাহলে আমরা যদি ইনকমপ্লিট রিমুভ করি তাহলে আমাদের ডেফিনেশনটাও ইনকমপ্লিট থাকবে। সেক্ষেত্রে কমপ্লিট রিমুভালটা মনে রাখতে হবে। কোন পাল্প? ইরিভার্সিবলি ড্যামেজ পাল্প। তার মানে রিভার্সিবলি ড্যামেজ পাল্প, যেটা রিভার্স করে আবার নিজেই রিপেয়ার হতে পারবে, এই ধরনের পাল্প। ফেভারিট কোশ্চেন, ওয়ার্কিং লেন্থ। ইয়েস, আসলে ফেভারিট কোশ্চেন ওয়ার্কিং লেন্থ। আমরা এখানে রুট ক্যানেল ট্রিটমেন্টের মধ্যে যেটা বললাম সেটা হলো কমপ্লিট রিমুভাল অফ দ্য ইরিভার্সিবলি ড্যামেজ পাল্প। কমপ্লিট রিমুভাল অফ দ্য ইরিভার্সিবল ড্যামেজ পাল্প, তার মানে রিভার্সিবলি যদি কোনো পাল্প ড্যামেজ হয়, অবশ্যই আমরা সেটাকে রুট ক্যানেল ট্রিটমেন্টের মধ্যে ফেলবো না, আদারওয়াইজ যদি কোনো আমাদের ইন্টেনশন থাকে। নেক্সট হলো আমরা বললাম ফলোড বাই কি করব, ক্লিনিং, শেপিং অ্যান্ড অবচুরেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেম। ক্লিনিং, শেপিং অ্যান্ড অবচুরেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেম, তিনটা টার্ম খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিং, শেপিং অ্যান্ড অবচুরেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেম। আচ্ছা, এই টোটাল কাজটা আমরা কেন করছি? সেটা হলো টোটাল কাজটা করছি সো দ্যাট দ্য টুথ মে রিমেইনিং অ্যাজ এ নর্মাল ফাংশনাল ইউনিট ইন দ্য ডেন্টাল আর্টস। টুথটাকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করলাম কিন্তু ফাংশনিং করতে পারলাম না। আমি দুধটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করলাম, পেশেন্ট বাসায় চলে গেল, পেশেন্ট বাসায় যাওয়ার পরে দাঁতটা খুলে গেল, খুলে হাতের মধ্যে চলে আসলো, পেশেন্ট নিয়ে শোকেসে সাজায় রাখলো, তাহলে আমাদের সেটা দাঁতটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা, এটা রুট ক্যানেল ট্রিটমেন্টের ডেফিনেশন হলো না, কারণ সেই দাঁতটাকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারি না। তাহলে এই যে টার্মগুলো বললাম, টার্মগুলো একটু তোমরা মাথায় রাখবা। এইগুলো শব্দগুলো যেন না পড়ে। একটা হলো কমপ্লিট রিমুভাল ইরিভার্সিবলি ড্যামেজ পাল্প ফলোড বাই ক্লিনিং, শেপিং অ্যান্ড অবচুরেশন অ্যান্ড সো দ্যাট দ্য টুথ মে রিমেইনিং অ্যাজ এ নর্মাল ফাংশনাল ইউনিট। কোথায়? ইন দ্য ডেন্টাল আর্টস। এখন এখানে একটা শব্দ চলে আসছে, এই শব্দটা অনেকের কাছে একটু ইনকমপ্লিট অথবা না জানা থাকতে পারে, আমি এটা একটু ক্লিয়ার করি। রুট ক্যানেল সিস্টেম, আমরা বললাম যে ফলোড বাই থ্রু ক্লিনিং, শেপিং অ্যান্ড অবচুরেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেম। রুট ক্যানেল সিস্টেম, আসলে এইটা জিনিসটা নিয়ে অনেকের মধ্যে কন্ট্রোভার্সি আছে। অনেকেই মনে করে যে রুট ক্যানেল সিস্টেম মানে কি আমরা যে সিস্টেমে রুট ক্যানেলটা করতেছি সেটা হতে পারে মেবি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মীর আবু নাইম, দেখতে পাচ্ছি। নাইম, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি চাই যে ডাক্তার নাইম স্যারও যেন আমাদের সঙ্গে যুক্ত হয়, নেক্সট ক্লাসে আমরা যেন পাই তাকে। আমি উনি একজন খুব পটেনশিয়াল টিচার এবং আমার খুব ভালো জুনিয়র কাম ফ্রেন্ড আর কি, জুনিয়র ফ্রেন্ড, খুবই ভালো একজন টিচার, মানুষ হিসেবে খুব ভালো। আমি ফারাদকে রিকোয়েস্ট করবো, দেখি ওনাকে নেক্সট টাইমে আমাদের গ্রুপে যেন আনতে পারে। ওকে, ধন্যবাদ নাইম। নেক্সট আমরা যেটা করব সেটা হলো যে রুট ক্যানেল সিস্টেম। আমরা বললাম আমরা এইখানে তিনটা জিনিসের একটি ক্লাসিফিকেশনটা আমরা পড়ে নিই। একটা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট, টাইপ অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি বলা হয়, টাইপ অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট দ্যাট ইজ আমাদের
কনভেনশনাল রুট ক্যানেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সার্জিক্যাল রুট ক্যানেল ট্রিটমেন্ট। মানে রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি বলে, ট্রিটমেন্ট দুই প্রকার, কনভেনশনাল রুট ক্যানেল ট্রিটমেন্ট আর সার্জিক্যাল রুট ক্যানেল ট্রিটমেন্ট। যদি আমাদেরকে বলে রুট ক্যানেল সিস্টেম, রুট ক্যানেল সিস্টেম হলো 4 প্রকার, 4 টাইপস অফ রুট ক্যানেল সিস্টেম। রুট ক্যানেল সিস্টেম বলতে আমরা বুঝি পাল্প অকুপাইং স্পেস, আমাদের টুথের মধ্যে যে স্পেসগুলো পাল্প দ্বারা অকুপাই থাকে, এই টোটাল অ্যানাটমিক্যাল যে সিস্টেমটা, এটাকে বলি আমরা রুট ক্যানেল সিস্টেম। তার মানে আমাদের যে পাল্প হর্ন, পাল্প ইসমাস, পাল্প চেম্বার, রেডিকুলার স্পেস, এই সবগুলো জায়গা আমাদের রুট ক্যানেল সিস্টেমের মধ্যে ইনক্লুড। এই রুট ক্যানেল সিস্টেমটা হলো 4 প্রকার। আরেকটা আছে, সেটা হলো রুট ক্যানেল প্রিপারেশন টেকনিক। রুট ক্যানেল প্রিপারেশন টেকনিক, এই 3টা কনফিউশন লাগে দেখে আমি একটু এই 3টাকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হলো ফওয়াদ রেয়াজন কোয়ারি আমাদের সঙ্গে আছে। ফওয়াদ, ধন্যবাদ। রুট ক্যানেল যেটা বলছিলাম টেকনিক, টেকনিকটা হলো আমাদের 2 প্রকার, মেইনলি 2 প্রকার ব্রড হেডিং এ। সেটা হলো একটা এপিকো করোনাল টেকনিক, একটা করোনা এপিক্যাল টেকনিক। তোমাদের পড়ানো হয়ে গেছে, এর আগে ক্লাস হয়ে গেছে আমি দেখছি। একটা হলো রুট ক্যানেল প্রিপারেশন টেকনিক, দ্যাট ইজ এপিকো করোনাল অ্যান্ড করোনা এপিক্যাল। এই এপিকো করোনাল এবং করোনা এপিক্যালের মাঝখানে আবার ভাগ আছে, যেমন স্ট্যান্ডার্ডাইজ টেকনিক, স্টেপ ব্যাক টেকনিক, এগুলো আমরা নিচ থেকে উপরের দিকে করি, এই জন্য এটাকে বলি আমরা এপিকো করোনাল। আবার উপর থেকে নিচে যেটা করি আমরা সবাই জানি, ক্রাউন ডাউন টেকনিক যেটা, সেটা হলো আমাদের করোনো এপিক্যাল টেকনিক। তাহলে একটা হলো রুট ক্যানেল সিস্টেম, একটা হলো রুট ক্যানেল প্রিপারেশন টেকনিক, আর একটা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট। 3টা টাইপ আছে, 3টা যেন আমরা মিক্সড না করি, এটা পরীক্ষার সময় খুবই জিজ্ঞেস করা হয় এবং অনেকেই একটু উল্টাপাল্টা করে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। মুবিন স্যার আছেন আমাদের সঙ্গে মনে হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার ক্লাসের আগে আমি দেখছি স্যার অনেক ভালো ক্লাস নেন আপনি। আমি জাস্ট এদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য আসছি। আপনার ক্লাস খুবই ইফেক্টিভ, স্টুডেন্টরা ক্লাস করছে, এর আগে আমিও আপনার ক্লাস করছি, অনেক কিছু শেখার আছে। আমি জাস্ট এদেরকে গাইডলাইন দিতে চাই, স্যার দোয়া করেন। ওকে, নেক্সট আমরা যাব পরের কোশ্চেন যেটা আসে, সেটা হলো ইন্ডিকেশন অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট। ইন্ডিকেশন অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট, রুট ক্যানেল ট্রিটমেন্টের ইন্ডিকেশনটা কি? এই যেটা যদি আমরা এক বাক্যে বলতে চাই, একটা সেন্টেন্সের মধ্যে বলতে চাই রুট ক্যানেল ট্রিটমেন্টের ইন্ডিকেশনটা কি, রুট ক্যানেল ট্রিটমেন্টকে ইন্ডিকেশনের মধ্যে আমরা যেটা বলবো সেটা হলো অল রেস্টোরেবল অ্যান্ড ফাংশনিং টিথ। যে দাঁতটাকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করব, কোনটাকে, যেটাকে আমরা ফাংশনিং করতে পারবো এবং রেস্টোরেশন দিতে পারবো, রেস্টোরেশন দিয়ে ফাংশনিং দিতে করতে পারবো, সেই দাঁতটাকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করবো। অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক আমাদের কাছে আসেন যেটা জিজ্ঞেস করতে, বিশেষ করে ইন্টার্ন ডক্টর যারা আছেন, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, যে স্যার এটাকে কি রুট ক্যানেল করা যাবে, এটাকে কি রুট ক্যানেল ইন্ডিকেটেড না কন্ট্রা ইন্ডিকেটেড। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এক বাক্যে আমরা বলি, সেটা হলো অল রেস্টোরেবল অ্যান্ড ফাংশনিং। যে দাঁতটাকে আমরা রেস্টোরেশন দিতে পারবো, যে দাঁতটাকে ফাংশনিং করতে পারবো, সেই দাঁতটাকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারবো। এখন আমরা এই সেন্টেন্সটা বলার পরে, তারপরে যদি আমরা বলি সাম পেরিএপিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল ডিজিজ, পেরিএপিক্যাল ডিজিজ এবং প্যাথোলজিক্যাল ডিজিজ অথবা পালপাল ডিজিজ, এরপরে যদি আমরা গিয়ে বলি, স্পেসিফিক করে বলতে চাই, যদি রিটেনে আসে কোশ্চেনটা, রিটেনে দেখা যায় যে যদি তখন মার্কস বেশি থাকে, তখন সেখানে তো আর একটা সেন্টেন্স লিখলে হবে না, সেখানে আমাদেরকে উল্লেখ করতে হবে যে আমরা আসলে কোন পালপাল ডিজিজে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করি, অথবা কোন প্যাথোলজি পেরিএপিক্যাল ডিজিজে রুট ক্যানেল ট্রিটমেন্ট করি, আমরা সেগুলো এখানে ইনক্লুড করব। তখন সেক্ষেত্রে যেমন হতে পারে, সাপোজ আমরা যদি, আমাদের মনে আছে সিকুইলি অফ ডেন্টাল ক্যারিজ, আমরা এটাকে মনে রাখার জন্য যে কোন কোন পালপাল অথবা প্যাথোলজিক্যাল ডিজিজে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করি, এটাকে মনে রাখার জন্য তোমরা যদি সিকুইলি অফ ক্যারিজটাকে মনে রাখো, তাহলে এটা মনে রাখতে খুবই সোজা হবে। যেরকম ক্যারিজ হলে অবশ্যই নিয়ে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করব না, ক্যারিজের পরে হাইপারমিয়া অফ দ্য পাল্প হয়, সেখানেও আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করব না। তারপরে হাইপারমিয়া অফ দ্য পাল্পের পরে রিভার্সিবল পালপাইটিস, রিভার্সিবল পালপাইটিসেও আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করব না। তাহলে আমরা কখন করব? হ্যাঁ, যখন এই রিভার্সিবল পালপাইটিসটা ইরিভার্সিবল পালপাইটিসে টার্ন করবে।
তাহলে আমরা একটা ইন্ডিকেশন পাইলাম ইরিভার্সিবল পালপাইটিস। ইরিভার্সিবল পালপাইটিস থেকে কি হবে আমাদের? নেক্রোসিস অফ দ্য পাল্প। তারপরে আমরা পালপাল ডিজিজের পরে আসতে পারি পেরিএপিক্যাল ডিজিজ। পেরিএপিক্যাল ডিজিজের পরে নেক্রোসিস অফ দ্য পাল্পের পরে কি হবে? অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস। দেন অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস থেকে দুইটা ভাগে ভাগ হতে পারে। একটা হলো অ্যাকিউট এপিক্যাল অ্যাবসেস। অ্যাকিউট এপিক্যাল অ্যাবসেস থেকে ক্রনিক অ্যাকিউট অ্যালভিওলার অ্যাবসেস থেকে ক্রনিক অ্যালভিওলার অ্যাবসেস হবে, সাইনাস হবে, ফিস্টুলা হবে। আমরা সেই সবগুলোকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারি। আর একটা কন্ডিশনে যদি ক্রনিক কন্ডিশনে না যায় তাহলে সেই ক্ষেত্রে হতে পারে অ্যাকিউট অ্যালভিওলার অ্যাবসেস থেকে পেরিএপিক্যাল গ্রানুলোমা ফর্মেশন হবে। গ্রানুলোমা ফর্মেশন হলে সেখানে সিস্ট ফর্মেশন হবে। তো সেই ক্ষেত্রেও আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারি। সিস্টের ক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করবো কিনা এটা নিয়ে অনেক সময় কন্ট্রোভার্সি থাকে আমাদের। হ্যাঁ, আমরা সিস্টে হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারি। আমরা কনভেনশনাল না হলে আমরা সার্জিক্যাল রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারি। তো আমাদের ইন্ডিকেশন মনে রাখার জন্য আমরা এটা এই যে সিকুইলিয়া পাল্পটাকে আমরা ইউজ করতে পারি। এখন হলো যেটা, সেটা হলো যে কন্ট্রা ইন্ডিকেশন অফ দ্য রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্টের কন্ট্রা ইন্ডিকেশন কি? তাহলে আমরা যেখানে ইন্ডিকেটেড সেইটা যদি না পাই তাহলে সেটাই কন্ট্রা ইন্ডিকেটেড। অপোজিটটা সেটা কেমন হতে পারে? অপোজিট যেটা রুট ক্যানাল ট্রিটমেন্টের কন্ট্রা ইন্ডিকেশন, সেখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন, মানে যেখানে রুট ক্যানাল ট্রিটমেন্টটা আমরা আসলে কোনোভাবেই করতে পারছি না, করা সম্ভব না, সেটাকে আমরা বলি অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন। তো দ্যাট ইজ অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন যদি আমরা বলতে চাই তাহলে ফার্স্ট আমাদের যেটা বলতে হবে, নাম্বার ওয়ান, অবশ্যই নাম্বার ওয়ান এটা আগে বলতে হবে, সেটা হলো কি থার্ড ডিগ্রি মোবিলিটি। যদি টুথটাকে আমরা ফাংশনিং না করতে পারি, যদি থার্ড ডিগ্রি মোবিলিটি থাকে তাহলে অবশ্যই আমরা ফাংশনিং করতে পারবো না, রেস্টোরেশন দিতে পারবো না। সেই জন্য এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এছাড়া আমাদের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেরকম any obstruction into the canal which cannot be removed or bypass from any technique or other procedure। আমাদের ক্যানেলের ভিতরে এমন একটা কিছু জিনিস আটকে আছে যেগুলোকে আমরা কোনোভাবেই বাইপাস করতে পারছি না অথবা বেরও করতে পারতেছি না, না পারি ফেলতে, না পারি গিলতে, এরকম একটা অবস্থা যখন হবে আমাদের, তখন সেটাকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টের কন্ট্রা ইন্ডিকেটেড এর মধ্যে ফেলতে পারি। এটা অবশ্যই কন্ট্রা ইন্ডিকেটেড। আর একটা হলো কন্ট্রা ইন্ডিকেশন আছে যেটা যদিও এখন কন্ট্রা ইন্ডিকেটেড বলা হয় না, সেটা হলো যে শার্প বেন্ড ইন দ্য এপিক্যাল পোর্শন অফ এ রুট, এবং কার্ভেচারটা যদি মোর দ্যান 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় কন্ট্রা ইন্ডিকেটেড বলে থাকি। যদিও এটা এখন অনেক আধুনিক যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারি। এছাড়া কিছু রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন আছে যদি যেগুলোকে আমরা ঠিক কন্ট্রা ইন্ডিকেশন বলবো না, কিন্তু পরীক্ষার সময় যদি রিটেনে লিখতে হয় তাহলে সেক্ষেত্রে রিটেনের জন্য অনেক সময় মার্কসের উপর ডিপেন্ড করে আমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে সাম সিস্টেমিক ডিজিজ যেগুলো সেগুলো লিখতে পারি আমরা, যেরকম যেগুলো স্পেশাল প্রিকশন নিয়ে আমরা করতে পারবো। যেমন কি হতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার যদি কোনো পেশেন্টের থাকে তাহলে সেক্ষেত্রে এটা যদিও কন্ট্রা ইন্ডিকেটেড না, কিন্তু আমাদেরকে স্পেশাল কেয়ার নিয়ে আমরা করতে পারবো, এই জন্য আমরা বলছি রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেটেড। ব্লাড ট্রান্সফিউশন ডিজিজ যেগুলো, হেপাটাইটিস, যেগুলোর ক্ষেত্রে আমরা স্পেশাল প্রিকশন নিয়ে করতে পারবো। এছাড়া আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো প্রেগনেন্সিতে আমরা বলে থাকি অনেক সময় প্রেগনেন্সিতে আসলে কি করব, প্রেগনেন্সিতে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করব কি করব না, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তো প্রেগনেন্সিতে যদি আমরা সবকিছু মেনটেন করতে পারি তাহলে আমরা অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারবো। প্রেগনেন্সিতে আমাদের যেসব স্পেশাল প্রিকশন আছে সেইগুলো মেনটেন করে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারবো। সেগুলো এই জন্য এগুলোকে আমরা একদম অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন না বলে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন বলতে পারি আর কি। আমরা যেটা বলছিলাম এর আগে সেটা হলো কি যে রুট ক্যানাল সিস্টেমের যে ক্লাসিফিকেশনটা, আমরা একটু এক নজর দেখে যাই রুট ক্যানাল সিস্টেমের ক্লাসিফিকেশনটা আসলে কি। আমি বললাম রুট ক্যানাল সিস্টেমটা হলো 4 টাইপস আছে। এর মধ্যে আমি যদি একটু দেখাই, দেখা যায় কিনা, ছবিটা দেখি আমরা। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এখানে একটা দাঁত আছে এবং এটা রুট আছে। রুটটা দেখা যাচ্ছে যে অলমোস্ট স্ট্রেট বাট স্লাইটলি কার্ভেচার আর প্রেজেন্ট ইন দ্য অ্যাপিক্যাল পোর্শন, এবং রুট ফরমেশনটা হলো কমপ্লিট রুট ফরমেশন।
এটাকে আমরা বলছি টাইপ অন অথবা ক্লাস অন সিস্টেম, যেটাকে আমরা বলি আনকমপ্লিকেটেড ক্লাস অন অথবা আনকমপ্লিকেটেড, যেটা বলি আমরা আনকমপ্লিকেটেড রুট। আনকমপ্লিকেটেড রুট যেটা, সেটাকে বলি আমরা টাইপ অন। আনকমপ্লিকেটেড থাকবে, ম্যাচিউর রুট ক্যানেল হবে, আর একটা হলো স্ট্রেট অর স্লাইটলি কার্ভ রুট ক্যানেল উইথ নর্মাল অ্যাপিক্যাল কনস্ট্রিকশন। এটা হলো আমাদের টাইপ অন ক্লাসিফিকেশন অফ রুট ক্যানেল সিস্টেম। টাইপ টুতে কি হতে পারে আমাদের? টাইপ টুতে আমরা যদি ছবিটা দেখার চেষ্টা করি একটু, ছবিটা এখানে দেখছি যে এই যে একটা কার্ভেচার আছে, সিভিয়ারলি কার্ভড ক্যানেল, সিভিয়ারলি কার্ভড ক্যানেল, সেটাকে বলছি যে আমরা টাইপ টু, দ্যাট ইজ ইট ইজ কমপ্লিকেটেড রুট ক্যানেল অ্যান্ড যদিও এটাও ম্যাচিউর রুট ক্যানেল, এবং বলছি আমরা সিভিয়ারলি কার্ভড অর ডাইলাসেরেশন অর মাল্টিপল অ্যাক্সেসরি ক্যানেল উইথ নর্মাল অ্যাপিক্যাল কনস্ট্রিকশন। তার মানে টাইপ ওয়ান এবং টাইপ টু দুটাতেই আমাদের অ্যাপিক্যাল কনস্ট্রিকশনটা নর্মাল থাকবে, এবং টাইপ টুটা হবে যে আনকমপ্লিকেটেড, টাইপ টুটা হলো কমপ্লিকেটেড যেহেতু এটার কার্ভ ক্যানেল। নেক্সট হলো টাইপ থ্রি। যদি আমরা দেখি টাইপ থ্রি যেটা, এটা হলো যে অ্যাপেক্সটা ওপেন থাকবে, ওপেন অ্যাপিসেস, ওপেন অ্যাপিসেস, এটাকে আমরা বলি ইম্যাচিউরড ক্যানেল, and flaring at the apex, so called blunderbuss apex or open apices. blunderbuss মানে আমরা জানি blunderbuss মানে হলো ছড়ানো। আমাদের যে এপিক্যাল পোরশনটা থাকবে, অ্যাপেক্সের পোরশনটা থাকবে, অ্যাপেক্সের পোরশনটা ওয়াইড থাকবে এবং এটা একটু ছড়ানো থাকবে। সেটা এটা যদি আমরা চিন্তা করি যে আমরা অনেক সময় মাইক দেখে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনসভা কিংবা যে কোনো অনুষ্ঠানে মাইক ইউজ করে থাকে, মাইক যে মাইকগুলো আছে আমাদের মাইকের, আমরা জানি যে ওপেনিংটা একটু ওয়াইডেনিং, এটাকে আমরা বলি ব্লান্ডারবাস ক্যানেল। তো সেটা হলো ওপেন অ্যাপেক্স থাকবে যখন, সেটাকে আমরা বলি ব্লান্ডারবাস ক্যানেল। এটা হলো টাইপ থ্রি। আরেকটা আছে আমাদের টাইপ ফোর যেটা, সেটা হলো আমরা বলি প্রাইমারি টুথ আন্ডারগোয়িং রিজর্পশন। যখন এটা ডেসিডুয়াস টিথ এবং সেটা রিজর্পশন হয়ে যাচ্ছে, সেই দাঁতটাকে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব তখন আমরা সেটা বলছি টাইপ ফোর। শুনতে পাচ্ছ তোমরা? কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি, আমাদের বহুল জিজ্ঞাসিত কোয়েশ্চেন, যেটা বারবার জিজ্ঞেস করা হয়, অনেককে জিজ্ঞেস করা হয়। আসলে যে আমি আগেই বলছি যে আমরা যেটা পড়ছি সেটা এই চ্যাপ্টারগুলো হলো কি, যখন কোনো একটা স্টুডেন্ট একদম খাদের কিনারে চলে যাচ্ছে, খাদের কিনার থেকে তুলে আনার জন্য মূলত এই কোয়েশ্চেনগুলো আসলে খুবই ইফেক্টিভ। দেখা যায় যে যখন কোনো কিছু পাচ্ছে না কিংবা অনেকে চাচ্ছে যে সে জানে কিন্তু আমরা একদম বেস লাইন থেকে শুরু করতে চাচ্ছি, স্টার্টিং থেকে সিম্পল দিয়ে শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় আমাদের স্টেপস অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট। আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টের সব কিছুই জানি, অ্যাক্সিস ক্যাভিটি জানি, ওয়ার্কিং লেন্থ জানি, আমরা ইরিগেটিং সলিউশন জানি, আমরা এন্ডোডন্টিক মিসহ্যাপ জানি, আমরা প্রিপারেশন টেকনিক খুব ভালোভাবে জানি, কিন্তু স্টেপ যদি আমরা না জানি যে কোনটার পর কোনটা করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে স্টেপসের মধ্যে আমাদের যেটা, সেটা হলো একটা হলো ভাইটাল টুথ আর একটা হলো নন ভাইটাল টুথ। আমরা ভাইটাল টুথ এবং নন ভাইটাল টুথের মধ্যে যে ডিফারেন্সটা এবং প্রত্যেকটার স্টেপগুলো আমরা এটা একটু বলবো আর কি। সেটা হলো ভাইটাল টুথের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রিপেয়ার দ্য টুথ ফর রুট ক্যানেল থেরাপি। প্রিপেয়ার দ্য টুথ ফর রুট ক্যানেল থেরাপি, এটা আবার কি সিস্টেম? টুথ তো প্রিপেয়ার আছে, টুথটাকে আবার কি প্রিপেয়ার করব? টুথ তো পেশেন্টের মুখের মধ্যেই আছে, হ্যাঁ, তাহলে এটাকে আবার প্রিপেয়ার করার কি আছে? টুথটাকে অবশ্যই প্রিপেয়ার করার আছে। এখানে দুটা জিনিস, একটা হলো মাউথ প্রিপারেশন অ্যান্ড টুথ প্রিপারেশন, দুইটা জিনিস ইম্পর্টেন্ট। মাউথ প্রিপারেশন বলতে আমরা যেটা বলবো, আমাদের ওরাল ক্যাভিটি, পেশেন্টের ওরাল ক্যাভিটিটাকে আমরা ডিসইনফেক্টেড করতে চাই। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো যে বলে যায় এখন, সেটা হলো হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট, এটা জিজ্ঞেস করা হয় খুবই। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট, আসলে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করি কেন, আমাদের উদ্দেশ্যটা কি? অবজেক্টিভস অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো যেটা, সেটা হলো যে আমাদেরকে বলতে হবে, সেটা হলো টু মেক দ্য ক্যানেল মাইক্রো অর্গানিজম ফ্রি অ্যান্ড প্রিভেন্ট রি এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। আমাদের যে ক্যানেলটা আছে এটাকে আমাদেরকে মাইক্রো অর্গানিজম ফ্রি করতে হবে, পাশাপাশি যেটা করতে হবে
যে আমাদের যেন বাইরে থেকে কোনো মাইক্রো অর্গানিজম রি এন্ট্রি না নিতে পারে ক্যানেলের মধ্যে, সেটাও দেখতে হবে। এই দুইটা মিলাই আমরা যেটা করব, এই দুইটা করার জন্য আমাদের যা যা প্রসিডিউর লাগবে, এই টোটালটাই হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট। তার মানে এটা করার জন্য আমরা কি করি? অ্যাক্সেস ক্যাভিটি করি, আমরা প্রিপারেশন করি, আমরা ওয়ার্কিং লেন্থ নিই, আমরা ইরিগেশন করি, এবং ফাইনালি আমরা অবজারভেশন করি কেন? টু প্রিভেন্ট রি এন্ট্রি অফ দ্য মাইক্রো অর্গানিজম, এবং ফাইনালি আমরা একটা পার্মানেন্ট রেস্টোরেশন দিই। এটা অবজেক্টিভসটা তোমরা একটু লিখে রাখো, অবজেক্টিভসটা জিজ্ঞেস করা হয়। তো যেটা বলছিলাম আমরা, স্টেপস অফ রুট ক্যানাল ট্রিটমেন্ট, প্রিপারেশন অফ দ্য মাউথ অ্যান্ড প্রিপারেশন অফ দ্য টুথ। প্রিপারেশন অফ দ্য মাউথ আমরা করতে পারি, সেটা হলো অনেক সময় দেখা যায় পেশেন্টের ওরাল হাইজিন খুব পুয়ার থাকে। তো যেহেতু আমাদের অবজেক্টিভস হলো যে মাইক্রো অর্গানিজম ফ্রি করা, এই জন্য আমাদের ওরাল ক্যাভিটি যদি আমাদের মাইক্রো অর্গানিজম পূর্ণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওকে, সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি গুড, থ্যাংক ইউ। যেটা হবে যে আমাদের মাইক্রো অর্গানিজম ফ্রি করার জন্য যেটা করতে হবে যে আমাদের ওরাল এনভায়রনমেন্টটা ঠিক রাখতে হবে। যদি আমাদেরকে দরকার হয়, হ্যাঁ পেশেন্টের মুখে হিউজ ক্যালকুলাস আছে, তো সেক্ষেত্রে আমরা তখন পেশেন্টকে একটু স্কেলিং করে নিতে হবে, যেন মাইক্রো অর্গানিজম ফ্রি রাখতে পারি। পাশাপাশি যেটা করতে হবে, আমাদের ডিসইনফেক্ট করার জন্য আমরা ইউজ করি হলো আমাদের মাউথ ওয়াশ আমরা ইউজ করতে পারি গার্গলিং করানোর জন্য, সেক্ষেত্রে আমাদের মাইক্রো অর্গানিজম অনেকটা কমে যাবে। দেন হলো আমাদের, এটা হলো মাউথ প্রিপারেশন, এবং নেক্সট যেটা সেটা হলো টুথ প্রিপারেশন। টুথ প্রিপারেশন বলতে আমরা বুঝাই সেটা হলো স্পেসিফিক আমাদের যে টুথটা থাকে, মানে স্পেশালি যে দাঁতটাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে চাই, ওই দাঁতটার কি প্রিপারেশন আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে। সেটা হলো কি, যদি কোনো দাঁতের কোনো অল মিসিং থাকে, কোনো অল মিসিং থাকে, দেখা যায় কি অনেক সময় আমরা ক্যারিয়াস টুথ হয়ে টুথ লস, স্ট্রাকচার লস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব তখন হলো যে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য অলটাকে প্রিপেয়ার করে নিতে হবে, মাস্ট। আমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফোর অল, তোমরা কোয়েশ্চেনটা লিখে রাখতে পারো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফোর অল বিফোর রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্ট করার আগে কেন আমাদেরকে 4টা ওয়াল থাকতে হবে? 4টা ওয়াল কেন থাকার দরকার আছে আমাদের? এটা একটু অ্যান্সারটা বলে দিই, যে 4টা ওয়াল কেন করতে হবে আমাদের। প্রথমটা হলো আমরা বললাম টু প্রোভাইড প্রপার আইসোলেশন অফ দ্য টুথ, টুথটাকে আইসোলেশন করার জন্য। যদি আমরা যে কোনো ওয়াল মিসিং থাকে, তাহলে আমরা আইসোলেট করতে পারবো না, এবং দেখা যাবে কি বাইরের স্যালাইভা ক্যানেলের ভিতরে চলে যাবে, আবার ভিতরের থেকে যে আমরা ইরিগেটিং সলিউশনটা ইউজ করবো ক্যানেলে, সেটা আউটসাইড অফ দ্য ক্যানেল চলে যাবে। এই জন্য আমাদের আইসোলেশনটা ইম্পর্টেন্ট। কিপিং দ্য পাল্প চেম্বার কনস্ট্যান্টলি ফ্লোডেড উইথ দ্য ইরিগেটিং সলিউশন। আমরা অনেক সময় যেটা আমাদের দরকার হয়, করতে হয়, সেটা হলো যে আমরা পাল্প চেম্বারটাকে একটা রিজার্ভার হিসেবে ইউজ করি। রুট ক্যানাল ট্রিটমেন্ট প্রিপারেশনের জন্য আমরা ইরিগেটিং সলিউশন, ইডিটি, এগুলো দিয়ে আমরা পাল্প চেম্বারটাকে একটা রিজার্ভার হিসেবে ইউজ করি। তো যদি আমাদের অল না থাকে, তাহলে আমরা ইরিগেটিং সলিউশন দিব কোথায়? এটা তো বাইরের দিকে চলে যাবে, আউটসাইড অফ দ্য ক্যানেল চলে যাবে, এই কারণে ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা ইরিগেটিং করার পর যেটা করি, সেটা টেম্পোরারি মেডিকেশন ইউজ করি। টেম্পোরারি মেডিকেশন, যে ক্যানাল মেডিকামেন্টস ইউজ করা হয়। ক্যানাল মেডিকামেন্টস যখন আমরা ইউজ করি, তখন এই ক্যানাল মেডিকামেন্টসগুলো আমাদের ম্যাক্সিলারি যে প্যাপিলাগুলো আছে, প্যাপিলাকে ড্যামেজ করে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো স্টেবল রেফারেন্স পয়েন্ট। আমাদের ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশনের জন্য দরকার হয়, সেটা হলো রেফারেন্স পয়েন্টটা দরকার হয়, এবং আমরা অবশ্যই সবসময় বলি স্টেবল রেফারেন্স পয়েন্ট শুড বি অলওয়েজ স্টেবল হতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের অল না থাকে, এটা যে কোনো সময় পেশেন্ট কামড় দিলে ফ্র্যাকচার হতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্য আমাদের এটাকে স্টেবল রেফারেন্স পয়েন্ট তৈরি করার জন্য, স্টেবল রেফারেন্স পয়েন্টটা তৈরি করার জন্য আমাদেরকে অলটাকে বিল্ড আপ করতে হবে। লাভলি একটা নীলিমে বলছে যে অবজেক্টিভসটা আবার বলেন। ওকে, অবজেক্টিভস অফ রুট ক্যানাল ট্রিটমেন্ট যেটা আমরা বললাম, সেটা হলো কি, টু prevent to make the canal microorganism free, to make the canal microorganism free and to prevent re-entry of microorganism, to make the canal microorganism free and to prevent re-entry of the microorganism. Good. শাহরিয়ার মাসুম আনসার দিছে কেন 4টা অল দিতে হয় আমাদেরকে। থ্যাংক ইউ। তাহলে হলো, যদি আমাদের কোনো ওয়াল মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ওয়ালগুলো আমরা কি করব, এটা পরীক্ষা জীবন জিজ্ঞেস করা হয় যে যদি কোনো ওয়াল মিসিং থাকে,
তাহলে এই ওয়ালটাকে আমরা কি করে রিগেইন করতে পারি? আমরা কিছু ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি, যেরকম কপার ব্যান্ড আমরা ইউজ করতে পারি, অথবা অর্থোডন্টিক ব্যান্ড ইউজ করতে পারি, এবং কমনলি যেটা আমরা ইউজ করি সেটা হলো কি উইথ রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস। কিছু রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি অল বিল্ড আপ করার জন্য। কি কি টাইপের রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি? গ্লাস আইনোমার ফিলিং আমরা ইউজ করি, আমরা কম্পোজিট ইউজ করতে পারি, আমরা অ্যামালগাম ইউজ করতে পারি এই অল বিল্ড আপ করার জন্য। তবে সমস্যা হলো সেটা হলো যে এই অল বিল্ড আপ করার সময় অনেক সময় আমাদের ক্যানেল মিসিং হয়ে যায়। যেহেতু যেটা করতে হয় সেটা হলো যে অল বিল্ড আপটা আমরা চেষ্টা করি কখন করার? রুট ক্যানেল ট্রিটমেন্ট অ্যাক্সিস ক্যাভিটি করার আগে। তো অনেক সময় ক্যানেল মিসিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের একটা প্রিকশন আছে। যদি আমাদের কোনো ক্যানেল মিসিং হয়ে থাকে, যে দেখা যায় যে ক্যানেলটা ওপেন হয়ে আছে, আমরা সেখানে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালসটা দিলাম, আমরা সাপোজ গ্লাস আইনোমার অথবা কম্পোজিট দিলাম, কিন্তু যখন দেখা যাবে আমার অরিজিনাল ক্যানেলটা ভুল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে, যে তখন আমাদের আগে থেকে একটা রিমার ক্যানেলের ভিতরে দিতে হবে, এবং সেই রিমারটাকে অবশ্যই একটা সেপারেটিং মিডিয়া দিতে হবে, লাইক আমরা গ্লিসারিন অথবা ভ্যাসলিন ইউজ করতে পারি সেপারেটিং মিডিয়া হিসেবে। এবং যেটা করতে হবে, যখন আমরা বিল্ড আপ করবো তখন আমাদের যে রিমার এবং ফাইলটা ক্যানেলের ভিতরে দিলাম সেটাকে অবশ্যই মুভমেন্টের মধ্যে রাখতে হবে, একটু মুভমেন্টের মধ্যে রাখতে হবে, তা নাহলে দেখা যাবে আমরা যে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালসটা দিলাম ওইটার মধ্যে ফিক্সড হয়ে যেতে পারে। ওকে, একজন বলছিল কে জানি সেটা হলো যে ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টসের পয়েন্টটা আবার বলার জন্য। ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টস পয়েন্টটা হলো যে যখন আমরা ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টসটা ইউজ করি তখন যদি আমাদের একটা ওয়াল না থাকে, এই মেডিকেমেন্টসটা আমাদের সফট টিস্যু যেটা আছে মুখের মধ্যে, প্যাপিলা যেটা আর কি, ইন্টারপ্রক্সিমাল প্যাপিলা, এই ইন্টারপ্রক্সিমাল প্যাপিলাটাতে এফেক্ট করে। এই যে এই ইন্টারপ্রক্সিমাল প্যাপিলাটাকে যেন এফেক্ট না করে, এইটা প্রিভেন্ট করার জন্য আমাদের ফোর ওয়াল থাকা দরকার। আশা করি লিখতে পারছো। রেফারেন্স পয়েন্ট কি একজন জিজ্ঞেস করছে, রেফারেন্স পয়েন্ট কি? রেফারেন্স পয়েন্ট আসলে আমরা চ্যাপ্টারের মধ্যে পড়তেছি না, তারপরে হলো রেফারেন্স পয়েন্টটা আমরা জানি যে রেফারেন্স পয়েন্ট হলো যে একটা পয়েন্ট, এটা হলো করোনাল পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু করে আমরা একটা লেন্থ নিই কোন পর্যন্ত? আপ টু দ্য এপিক্যাল কনস্ট্রিকশন। এপিক্যাল কনস্ট্রিকশন হলো আমাদের নিচের দিকে, আর করোনাল পর্শনে আমাদের একটা ইনসাইজাল এজ অথবা আমাদের পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে কাস্প, সেগুলোকে আমরা সাধারণত রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করি। তো আমাদের এই যে করোনাল পর্শন অথবা অকুলোজাল সারফেস অথবা ইনসাইজাল এজের যে পয়েন্টটা থেকে আমরা লেন্থ মেজারমেন্ট শুরু করলাম সেটাই হলো আমাদের রেফারেন্স পয়েন্ট। আমরা ছিলাম হলো রুট ক্যানেল প্রিপারেশনের স্টেপস অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট। তো সেখানে হলো আমাদের টুথ প্রিপারেশনের ক্ষেত্রে বলার জন্য আমাদের এই যে কথাগুলো চলে আসলো, টুথ প্রিপারেশন আমরা কিভাবে করি এটা জিজ্ঞেস করা হয় আসলে পরীক্ষার সময় খুবই। দেন হলো আমরা ইউজ করবো হলো ইউজ অফ অ্যানাস্থেশিয়া ইউজ করবো। এটা ম্যাক্সিলারিটিতে একরকম, ম্যান্ডিবুলারটিতে একরকম, তোমাদের অবশ্যই অ্যানাস্থেশিয়া পড়ানো আছে, তোমরা জানো এই বিষয়ে। নেক্সট যেটা আমাদের আইসোলেশন অ্যান্ড ডিসইনফেকশন। আইসোলেশনের জন্য আমরা কি ইউজ করি? ইউজুয়ালি আমরা অনেক রকম করতে পারি। আমাদের আদর্শ সেটা হলো যে রাবার ডাম যদি আমরা ইউজ করতে পারি, এবং রাবার ডাম খুবই গুরুত্বপূর্ণ রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, অবশ্যই রাবার ডাম ইউজ করা উচিত। নেক্সট হলো আমরা যেটা করবো সেটা হলো অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। নেক্সট হলো সেটা হলো আমাদের অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। এরপরে হলো রিমুভাল অফ দ্য ভাইটাল টুথ টিস্যু। অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন হলো রিমুভাল অফ দ্য ভাইটাল টুথ টিস্যু। একজন বলছে কি, যদি আমাদের ব্লান্ডারবাস ক্যানেল হয় তাহলে আমরা কিভাবে ওয়ার্কিং লেন্থ মেজার করতে পারি? ব্লান্ডারবাস ক্যানেল যদি হয় তাহলে আমরা ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশনের জন্য আমরা পেপার পয়েন্ট ইউজ করতে পারি। পেপার পয়েন্ট আমাদের ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশনে হেল্প করতে পারে। আমাদের জানি যে একটা রেডিওগ্রাফিক মেথড আছে, একটা নন রেডিওগ্রাফিক মেথড আছে। নন রেডিওগ্রাফিক মেথডের মধ্যে আমাদের পেপার পয়েন্ট আছে, আমরা পেপার পয়েন্টটা ইউজ করতে পারি। হ্যাঁ, নেক্সট হলো আমাদের ইউজ অফ অ্যানাস্থেশিয়া, অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। এরপরে হলো যেটা করতে হবে রিমুভাল অফ দ্য ভাইটাল টুথ টিস্যু। ভাইটাল টুথ টিস্যু রিমুভ করার পরে আমরা যেটা করব, এস্টাবলিশিং দ্য লেন্থ অফ দ্য টুথ অফ দ্য
আচ্ছা, রিমুভাল অফ দ্য ভাইটাল টুথ টিস্যু আমরা কিভাবে করি? আমাদের পাল্প চেম্বারের যে ভাইটাল টুথ টিস্যু পাল্প থাকে সেটাকে আমরা এক্সকাভেটর ইউজ করি। স্পুন এক্সকাভেটর ইউজ করে আমরা পাল্পটাকে রিমুভ করতে পারি। আর রেডিকুলার পোর্শনের যে পাল্পটা থাকে আমাদের, সেটার জন্য আমরা অবশ্যই বারবেট ব্রোসটা ইউজ করি ইন কেস অফ ভাইটাল টুথ। এর আগে যেটা আমাদের করতে হয় সেটা হলো ক্যানেল নেগোসিয়েশন করতে হয়, ক্যানেল অরিফিস নেগোসিয়েশন। ক্যানেল অরিফিস নেগোসিয়েশনের জন্য আমরা কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। ক্যানেল অরিফিস নেগোসিয়েশনের জন্য আমরা ইউজ করি এন্ডোডন্টিক এক্সপ্লোরার অথবা DG16, যেটা এটা প্রিপেয়ার করি আমরা। এরপরে আমরা ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন করার পরে যেটা আমাদের বায়োমেকানিক্যাল প্রিপারেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেম। বায়োমেকানিক্যাল প্রিপারেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেমের পরে আমরা করব সেটা হলো ইরিগেশন অফ দ্য রুট ক্যানেল সিস্টেম। রুট ক্যানেল সিস্টেমটাকে ইরিগেশন করলাম, ইরিগেশন করার পরে আমরা ড্রাই করলাম। যদি দেখি যে আমাদের ক্যানেলটা ঠিক আছে তাহলে তখন আমরা এটাকে একটা মাস্টার এপিক্যাল কোন সিলেক্ট করব। তোমাদের অবজারভেশন পড়ানো হয়েছে, তোমরা জানো কিভাবে মাস্টার এপিক্যাল কোন সিলেক্ট করতে হয়। মাস্টার এপিক্যাল কোন সিলেক্ট করার পরে আমরা একটা রেডিওগ্রাফ নিব। এই রেডিওগ্রাফ নিয়ে আমরা দেখব যে আমাদের যে মাস্টার কোনটা সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে আমরা এটা অবজারভেশন করতে পারবো। এটা হলো ভাইটাল টুথের ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্টের স্টেপস। এখন হলো নন ভাইটাল টুথ এবং ভাইটাল টুথের ক্ষেত্রে ডিফারেন্সটা আসলে কোথায়? ডিফারেন্সটা হলো যে নন ভাইটালের ক্ষেত্রে সেটা হলো যে আমরা এখানে আগে ভাইটাল টুথ টিস্যু রিমুভ করার পরে গিয়ে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন করি। আর নন ভাইটালের ক্ষেত্রে আগে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন করব, দেন হলো আমরা যেটা করব সেটা হলো কেয়ারফুল রিমুভাল অফ দ্য ক্যানেল কন্টেন্ট। প্রথমে হলো আমরা ওই যে আগের যে প্রসিডিউর সব মেনটেন করার পরে গিয়ে অ্যাক্সেস ক্যাভিটি করার পরে গিয়ে এখানে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন করব নন ভাইটাল টুথের ক্ষেত্রে। তারপরে গিয়ে আমরা কেয়ারফুল রিমুভাল অফ দ্য ক্যানেল কন্টেন্ট। কেন করতে হবে এটা? কারণ হলো কি, যদি নন ভাইটাল টুথ থাকে অনেক সময় দেখা যায় আগেই যদি আমরা প্রিপারেশন করতে যাই ওয়ার্কিং লেন্থ ছাড়া, এটা অনেক সময় পেরিয়েবিক্যালি ডেবরিসটা পুশ হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে, যার কারণে আমাদের একটু কেয়ারফুল হতে হবে। নেক্সট সেটা হলো যে এইখানে এক্সট্রা একটা পয়েন্ট, সেটা হলো যে টেক দ্য ব্যাকটেরিওলজিক্যাল কালচার। আমাদের একটা কালচার করতে হবে। আমাদের জানি যে আমরা বললাম যে এখানে মাইক্রো অর্গানিজম আছে ক্যানেলের ভিতরে, কোন টাইপের মাইক্রো অর্গানিজম আছে এইটাকে বোঝার জন্য আমাদের একটা ব্যাকটেরিওলজিক্যাল কালচার করতে হবে, যেটা আমাদের ভাইটালের ক্ষেত্রে করতে হয় না। আরেকটা প্রিপারেশন সেটা হলো কি, যে ডিফারেন্স সেটা হলো ব্যাকটেরিওলজিক্যাল কালচার করলাম, করার পরে আমরা বায়োমেকানিক্যাল প্রিপারেশন করলাম, এরপর আমরা ইরিগেশনও করলাম। করার পরে যেটা করতে হয়, আমরা নন ভাইটালের টুথের ক্ষেত্রে অনেক সময় সিঙ্গেল ভিজিট ট্রিটমেন্ট করতে পারি না, তখন আমাদেরকে ইন্ট্রাক্যানাল এরপরে সেটা হলো কি আমাদের ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টস ইউজ করতে হয়। তারপরে আমাদের একটা টেম্পোরারি রেস্টোরেশন ইউজ করাতে হয়। নেক্সট ভিজিটে আসলে তখন আমরা টেম্পোরারি রেস্টোরেশনটা রিমুভ করার পরে তারপরে আমরা ক্যানেলটা চেক করি, যদি সেটা সুইটেবল হয় অবজারভেশনের জন্য তখন আমরা এটা অবজারভেশন করতে পারি। এটা হলো রুট ক্যানেল ট্রিটমেন্টের স্টেপের মধ্যে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো ডিফারেন্স বিটুইন ভাইটাল অ্যান্ড নন ভাইটাল। যেটার ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি ডিফারেন্স। আমরা বললাম যে ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টস ইউজ করব, তারপর হলো আমরা সেটা হলো যে তারপরে আচ্ছা, এখানে হলো যে আমরা বললাম যে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল ট্রিটমেন্ট আমরা করতে পারবো ভাইটাল টুথের ক্ষেত্রে, তাহলে কি নন ভাইটাল টুথে করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা নন ভাইটাল টুথে আমরা সিঙ্গেল ভিজিট ট্রিটমেন্ট রুট ক্যানেল ট্রিটমেন্টও করতে পারবো। সেটা হলো কিভাবে, নন ভাইটাল টুথে যখন সেটা ক্রনিক কেস হয় এবং সাইনাস প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট ইন সিঙ্গেল ভিজিট করতে পারি। আর যদি অ্যাকিউট কন্ডিশন থাকে সেক্ষেত্রে সেটা অনেক সময় আমরা সিঙ্গেল ভিজিটে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে চাই না, কারণ অ্যাকিউট কন্ডিশন থাকলে কিংবা ডিসচার্জ থাকলে, অ্যাকিউট এপিক্যাল অ্যাবসেস এই টাইপের সমস্যা থাকলে সেগুলো আমরা তখন সিঙ্গেল ভিজিটে করতে চাই না। এখন কোশ্চেন হলো যে যখন আমরা হোয়েন দ্য ক্যানেল ইজ রেডি ফর অবজারভেশন, এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, হোয়েন দ্য ক্যানেল ইজ রেডি ফর অবজারভেশন।
আচ্ছা, কিন্তু বারবেট ব্রোথ ছাড়া কি ফাইল দিয়ে রিমুভ করা যায় কিনা পাল্প টিস্যু? হ্যাঁ, বারবেট ব্রোথ দিয়ে হলো আইডিয়াল। এখন যদি কারো বারবেট ব্রোথ না থাকে তাহলে তো সে আর ক্যানেলের ভিতরে পাল্প রেখে দিয়ে আর রুট ক্যানেল করবে না, অবশ্যই সে রিমুভ করবে। তো বারবেট ব্রোথ হলো আইডিয়াল ভালো ভাইটাল পাল্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে হলো যে একটা সুবিধা যে আমরা ইনট্যাক্ট পাল্পটা একবারে নিয়ে আসতে পারি। আর আমরা ফাইল দিয়েও করতে পারবো, কিন্তু ফাইল দিয়ে আমরা ইনট্যাক্ট পাল্পটা একবারে আনতে পারি না, পাল্পটা ছিঁড়ে ছিঁড়ে আসবে, কেটে কেটে আসবে। সেক্ষেত্রে আমাদের একটু কঠিন হয়ে যায় বিল্ডিংটা কন্ট্রোল করা। আর যদি আমরা ভাইটাল টুথের ক্ষেত্রে বারবেট ব্রোসটা ইউজ করে ইনট্যাক্ট পাল্পটা একবারে নিয়ে আসি তাহলে ক্যানেলের ভিতরে বিল্ডিংটা কমে যাবে। when the canal is ready for obturation, next হলো যে আমাদের আমরা জানি যে ফাইনাল যেটা সেটা হলো আমাদের অবচুরেশন। আমরা কখন অবচুরেশন করতে পারবো এটাও আমরা স্টুডেন্টরা আমাদেরকে কোশ্চেন করে, এবং আমরা যখন পেশেন্ট দেখি আমরাও নিজেরাও চিন্তা করি কখন এটা অবজারভেশন করতে পারবো, আসলে কয়টা ভিজিট লাগবে, সিঙ্গেল ভিজিট নাকি ডাবল ভিজিট নাকি ট্রিপল ভিজিট। তো সেক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তখন হলো আমরা অবজারভেশন করতে পারবো। তোমরা যেটা করতে পারো সেটা হলো পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করা হয় যে হোয়েন দ্য ক্যান্ডেল ইজ রেডি ফর অবজারভেশন, প্রথমে যেটা বলা যায় সেটা হলো যে হোয়েন দ্য ক্যানেল ইজ সিমটমলেস। হোয়েন দ্য ক্যানেল ইজ সিমটমলেস, সাবজেক্টিভ এবং অবজেক্টিভস কোনো ডিসকমফোর্ট যদি আমরা না পাই, কোনো ফাইন্ডিংস না পাই, সেক্ষেত্রে আমরা ক্যানেলটাকে অবজারভেশন করতে পারবো। এটা হলো ফার্স্ট লাইন। এরপরে আমরা বলতে পারি যে অনেক কিছু, তাহলে মানে এগুলো কি কি হতে পারে, সেটার ক্ষেত্রে দেখতে পাবো নো সোয়েলিং, নো পেইন, নো টেন্ডারনেস, নো মোবিলিটি, এই টাইপের যে কথাগুলো আছে তোমরা বলবা। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যদি হোয়েন দ্য কালচার টেস্ট ইজ নেগেটিভ, যে কালচার টেস্টটা যখন নেগেটিভ আসবে তখনই আমরা এটা রুট ক্যানাল ট্রিটমেন্ট অবজারভেশন করতে পারবো। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সাকসেস অর ফেইলিউর অফ এন্ডোডন্টিক থেরাপি, এটা জিজ্ঞেস করা যে একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলাম, এখন এটা যে আমার ফেইলিউর হলো নাকি সাকসেস হলো, এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা জিজ্ঞেস করা হয় অনেক সময়। সেটা হলো কি যে কিছু কিছু বিষয় থাকে, যেরকম ডায়াগনোসিস অ্যান্ড দ্য ট্রিটমেন্ট প্ল্যানিং। আমি যদি ডায়াগনোসিসই করতে না পারি যে সেটা আমার আদৌ রুট ক্যানেল করার কথা কিংবা রুট ক্যানেল করার কথা না, সাপোজ যদি আমি মনে করি যে কোনো পেশেন্ট, অনেক সময় দেখা যায় কি যে ওডোন্টোজেনিক পেইন এবং নন ওডোন্টোজেনিক পেইন আমাদের কাছে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় নন ওডোন্টোজেনিক পেইন পেশেন্ট, কিন্তু এটা সিমটম দেখা যায় দাঁতে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে ডায়াগনোসিস করতে না পারলে যা ইট ইজ ওডোন্টোজেনিক এবং নন ওডোন্টোজেনিক। কিন্তু একটা জিনিস মনে রাখতে পারো সংক্ষেপে মনে রাখার জন্য, সেটা হলো যে ওডোন্টোজেনিক পেইন অলওয়েজ ইউনিলেটারাল, আর নন ওডোন্টোজেনিক পেন সেটা বাইলেটারাল হতে পারে, ইউনিলেটারাল হতে পারে, কিন্তু ওডোন্টোজেনিক পেন সবগুলো সবসময় হলো ইউনিলেটারাল। এটা আমাদেরকে একটু কিছু গাইডলাইন দিবেন। তো দেখা যাবে কিন্তু ডায়াগনোসিস যদি না করতে পারি, আমার পেশেন্টের প্রবলেম দেখা যায় যে ফার্স্ট মোলারে আমি রুট ক্যানাল ট্রিটমেন্ট করলাম, সেকেন্ড মোলারে, তাহলে তো আমার এটা রুট ক্যানাল ট্রিটমেন্ট সাকসেস হলো না। এই জন্য ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যানিং, রেডিওগ্রাফিক ইন্টারপ্রিটেশন, রেডিওগ্রাফিক ইন্টারপ্রিটেশন আমাদের অ্যানাটমি ডায়াগনোসিস করতে খুবই হেল্প করে। আমরা রুট ক্যানাল সিস্টেমের ক্লাসিফিকেশন পড়লাম। এরপরে হলো অ্যানাটমি অফ দ্য রুট ক্যানাল সিস্টেম, ডিব্রাইডমেন্ট অফ দ্য রুট ক্যানাল স্পেস, অ্যাসেপসিস অফ দ্য ট্রিটমেন্ট রেজিমেন, quality and extent of the apical seal, quality and extent of the apical seal, আর হলো সিস্টেমিক হেলথ স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট অ্যান্ড স্কিলনেস অফ দ্য অপারেটর। এই বিষয়গুলো যেটা সেটা হলো যে রুট ক্যানাল ট্রিটমেন্টের সাকসেসের জন্য, সাকসেস আর ফেলিউরের জন্য ইনভলভ। এখন রুট ক্যানাল ট্রিটমেন্ট সাকসেস আর ফেলিউর এটা কোন দিকে আছে, আমি একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলাম সেটা কোন স্টেজে আছে, সেটা আমরা আসলে কিভাবে বুঝবো? এটা যেটা হয় সেটা হলো যে দেখা যায় যে আমি নিজে করলাম, হতে পারে আমাদের নিজেদেরও হয়, এটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে অনেক সময় কনফিউজিং হয় যে এটা হলো কি অবস্থায় আছে, কোন গ্রেডে আছে, ভালো হলো না খারাপ হলো। কিংবা অন্য আরেকজন করলো, সে জিজ্ঞেস করলো যে স্যার অথবা বড় ভাই এটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলাম, এখন এটা কি অবস্থায় আছে, একটু ইভ্যালুয়েট, মানে ইভ্যালুয়েশন কিভাবে করতে পারি, হাউ ক্যান উই ইভ্যালুয়েট, হাউ ক্যান উই ইভ্যালুয়েট দ্য রুট ক্যানাল ট্রিটমেন্ট। আচ্ছা, আশরাফুল ইসলাম বলছে ওডোন্টোজেনিক আর নন ওডোন্টোজেনিক পেইনের ব্যাপারটা।
আচ্ছা, ওডোন্টোজেনিক এবং অনেকগুলো কারণ আছে ওডোন্টোজেনিক এবং নন ওডোন্টোজেনিক পেইন। ওডোন্টোজেনিক মানে আমরা জানি যে এটা দাঁতের অরিজিন এবং ব্যথাটা দাঁতেই হয়। নন ওডোন্টোজেনিক পেইন দেখা যায় কি যে এটা পেইনের অরিজিন অন্য জায়গা, বাট এটা সিমটমটা দেখা দিবে দাঁতে। এটাকে বলি আমরা নন ওডোন্টোজেনিক পেইন। যদি আমরা এক্সাম্পল দিই, আমরা বলতে পারি ম্যাক্সিলারি সাইনোসাইটিস। অনেক সময় দেখা যায় ম্যাক্সিলারি সাইনোসাইটিসের পেন দেখা যায় যে ম্যাক্সিলারি টুথের দেখা যায় প্রিমোলার মোলারগুলোতে, যেগুলোতে ম্যাক্সিলারি সাইনাসের কাছাকাছি, সেগুলো যেটা বললাম সেটা হলো কি যে ওডোন্টোজেনিক পেন হলো ইউনিল্যাটারাল, আর নট ওডোন্টোজেনিক পেন হলো বাইলেটারাল। সবসময় বাইলেটারাল তা নয়, ইউনিল্যাটারাল হতে পারে, কিন্তু ওডোন্টোজেনিক পেন ইজ অলওয়েজ ইউনিল্যাটারাল, এটা মনে রাখলে হবে। ওকে, নেক্সট হলো যে আমাদের এটা ভিডিওটা রেকর্ডেড থাকবে, কারোর যদি কোনো প্রিভিয়াসটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ওই আগের ভিডিওটা পরে দেখে নিতে পারবা, কারণ আসলে আগাইতে হবে। আর কিছু জিনিস বলতে চাই ইম্পর্টেন্ট, সেগুলো হলো যেটা বলতেছিলাম সেটা হলো ইভ্যালুয়েশন করার জন্য। আমাদের ইভ্যালুয়েশন করার জন্য আমরা তিনটা ক্যাটাগরি করি। একটা হলো হিলড, হিলিং অ্যান্ড ডিজিজ, তিনটা কন্ডিশন। একটা নাম্বার ওয়ান ইজ হিলড, মানে এটা সবচেয়ে ভালো প্রসেস, ভালো অবস্থা, আমার রুট ক্যানাল ট্রিটমেন্টটা ভালো অবস্থায় আছে, সেটাকে আমরা বলি হিলড, HEALED, হিলড। যেখানে আমরা ইভ্যালুয়েট করি কি করে, বোথ ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশন আর নর্মাল। আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলাম, পেশেন্টের কোনো সমস্যা নাই, পেশেন্ট ভালো আছে, এবং আমরা রেডিওগ্রাফ করে দেখলাম যে আমাদের রেডিওগ্রাফিক যে ক্রাইটেরিয়াগুলো আছে, রেডিওগ্রাফিক ক্রাইটেরিয়াগুলো সব ওকে আছে, তখন আমরা বলতে পারবো ইট ইজ হিলড কন্ডিশন। আমরা পরীক্ষা দিই না, অনেক সময় পরীক্ষা দিয়ে অনেক সময় রেজাল্ট থাকে না A+, A-, তো এটা হলো জাস্ট গ্রেডিংটা আসলে, যে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টের ইভ্যালুয়েশনটা আসলে কোন গ্রেডে আছে। ভালো যেটা সেটা হলো হিলড, আর যেটা হলো যে কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং প্রসেসে আছে, এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে আমরা বলছি হিলিং। যেরকম হিলিংটা কি, ইট ইজ এ ডাইনামিক প্রসেস, রিডিউসড রেডিউসেন্সি কম্বাইন্ড উইথ নর্মাল অ্যান্ড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তার মানে আমি এখানে যেটা হিলিংটা, আমাকে গ্রেডিং করতে গেলে আমাকে অবশ্যই আগের এক্সরেটা দেখতে হবে এবং বর্তমান এক্সরেটা দেখতে হবে। দুইটা এক্সরে দেখে আমি আগের আমার একটা পেরিওপিক্যাল রেডিওলুসেন্সি ছিল, সেটা ডায়ামিটারটা বেশি ছিল, এবং বর্তমান যেটা সেখানে ডায়ামিটারটা রিডিউসড হয়েছে। কিসের ডায়ামিটার? পেরিওপিক্যাল রেডিওলুসেন্সির ডায়ামিটার। তাহলে আমরা বুঝবো যে তখন যে এটা হিলিং, এই গ্রেডিংটা হলো আমরা বলি হিলিং, এটা কন্টিনিউয়াস প্রসেস। এরপরে দেখালো যে আমরা 3 মাস আগে রুট ক্যানাল ট্রিটমেন্ট করছিলাম, তার থেকে আগে একটু ভালো হয়েছে, এখন 3 মাস পরে। নেক্সট হলো আমাদের উচিত হবে যে আরও 3 মাস পরে, দ্যাট ইজ রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরুর থেকে 6 মাস পরে, অথবা আবার 12 মাস পরে, তখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলো ফলো আপে রাখা, সেটাকে বলা হয় হিলিং। এবং ফলো আপে যদি ইমপ্রুভমেন্ট থাকে সেটাকে বলি আমরা হিলিং। আর ফলো আপে যদি ইমপ্রুভমেন্ট না থাকে অথবা আগের থেকে খারাপ হয়ে যায়, দেখা যায় আগে যে কন্ডিশন ছিল তার থেকে আরও খারাপ অবস্থা, অথবা কোনো ইমপ্রুভমেন্ট নাই, সেটাকে আমরা বলি ডিজিজ কন্ডিশন। তাহলে ইভ্যালুয়েশন অফ রুট ক্যানাল ট্রিটমেন্ট গ্রেডিং কি? হেলথ, হিলিং অ্যান্ড ডিজিজ। এখন আমাদেরকে জানতে হবে, আমরা যেটা বললাম যে আমরা গ্রেডিং করার জন্য ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল দুইটা ইভ্যালুয়েশন করব, তাহলে ক্লিনিক্যালি আমরা কি দেখব এবং রেডিওলজিক্যালি কি কি দেখব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ হলো যে আমাদের সবসময় সারা জীবন রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে। তোমরা হলে যারা আছো উদীয়মান নতুন প্রজন্মের ডেন্টাল সার্জন হবা, এবং অনেক আধুনিক ইনস্ট্রুমেন্ট এখন আসছে, বাংলাদেশের ডেন্টিস্ট্রি অনেক এগিয়ে গেছে। এখন তোমাদেরকে এগিয়ে নিতে হবে আরও। আর সেক্ষেত্রে আমি চাই যে তোমরা আরো এগিয়ে আসো এবং সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করো প্রত্যেকেই যার যার জায়গা থেকে। তো সেক্ষেত্রে এই বেসটা যদি ভালো থাকে এগোনো অনেক সোজা হবে। এখন তোমাদের হলো যে একদম বেসিক পর্যায়ে আসো, এরপরে তোমরা আরো অ্যাডভান্স পর্যায়ে যাইতে পারবো। পাস করার পরে যখন পোস্ট গ্রাজুয়েশন করবে তখন আলাদা পড়ালেখা আছে, অথবা অ্যাডভান্স ট্রেনিং করলে সেখানে তোমরা আরো অ্যাডভান্স জানতে পারবা। কিন্তু বেসটা জানা থাকলে তখন সুবিধা হবে। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, আমরা ক্লিনিক্যালি কি কি দেখব? নো টেন্ডারনেস অন পালপেশন অন পারকাশন। পেশেন্ট আসলে আমরা যে টেস্টগুলো করি, যে এক্সামিনেশনগুলো করি আমরা, তার মধ্যে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পালপেশন অ্যান্ড পারকাশন।
খুব ইম্পর্টেন্ট আমাদের পালপেশন অ্যান্ড পারকাশন। আমরা সবসময় বলি পালপেশন অ্যান্ড পারকাশন। আসলে স্পেশালি আমাদের তো এই কিছু কমন টেস্ট আছে, যেমন পালপেশন, পারকাশন, মোবিলিটি টেস্ট, টুথ ভাইটালিটি টেস্ট, এগুলো হলো কমন। এছাড়া কিছু স্পেশাল টেস্ট আছে আর কি। এই তিনটা হলো কমন, যে আমাদের এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় অনেক সময় শর্ট কেসে কি কি আমরা টেস্টগুলো করি। পালপেশন, পারকাশন, মোবিলিটি টেস্ট, টুথ ভাইটালিটি টেস্ট, এগুলো হলো কমন। তাহলে যেটা করব আমরা সেটা হলো যে পালপেশন এবং পারকাশনে আমরা আসলে কি দেখব, হ্যাঁ আমরা এটা খুবই কনফিউজড হয়ে যাই। পারকাশনে আমরা বলি যখন একটা আমাদের শর্ট কেসের ক্ষেত্রে যেটা দেওয়া হয়, একটা পালপেশন করতে দেওয়া হয় অথবা পারকাশন করতে দেওয়া হয়, দেওয়ার পরে বলা হয় কি রেজাল্ট কি পাইছো, তখন আমরা চিন্তায় পড়ে যাই কি আসলে রেজাল্ট কি বলি স্যার পজিটিভ অথবা স্যার নেগেটিভ। আমরা পজিটিভ এবং নেগেটিভের মাঝখানেই দেখি বেশিরভাগই ঘোরাফেরা করি আর কি, কারণ আমরা অভ্যস্ত আসলে। আমরা অনেক টেস্টই, বেশিরভাগ টেস্টে পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, বর্তমানে তো আরও পজিটিভ নিয়ে খুব মানুষ ভয়ে আছে আসলে, পজিটিভ নেগেটিভ। তো সেই ক্ষেত্রে পালপেশন এবং পারকাশনের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ না বলে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হলো যে পালপেশন আমরা কি দেখি আসলে। আমরা যেটা দেখি সেটা হলো টেন্ডারনেস। পালপেশনেও আমরা পারকাশনেও যেটা দেখি সেটা হলো টেন্ডারনেস। তাহলে আমাদেরকে বলতে হবে পালপেশন এবং পারকাশনের ক্ষেত্রে টেন্ডারনেস পজিটিভ, সরি, টেন্ডারনেস প্রেজেন্ট আর টেন্ডারনেস অ্যাবসেন্ট। যদি আমরা পালপেশন অথবা পারকাশন করে কোনো পেশেন্টের কোনো কমপ্লেন না পাই, তাহলে আমরা বলবো যে এটা টেন্ডারনেস অ্যাবসেন্ট। আর যদি পেশেন্ট দেখা যায় যে একটা পারকাশন করলাম, পেশেন্ট উ করে উঠলো, তার মানে এটা পজিটিভ অথবা ব্যথা পাইলো, তখন আমরা বলি যে এটা টেন্ডারনেস প্রেজেন্ট। এটা তোমরা একটু লিখে রাখো, সেটা হলো কি যে পালপেশন এবং পারকাশন আমরা পজিটিভ নেগেটিভ বলবো না, আমরা বলবো টেন্ডারনেস প্রেজেন্ট আর টেন্ডারনেস অ্যাবসেন্ট। এরপরে আমরা যে টেস্ট করব সেটা হলো বললাম মোবিলিটি টেস্ট করব। আমরা ক্লিনিক্যাল টেস্টের কথা বলছি, ক্লিনিক্যালি আমরা কি দেবো। আর একটা হলো নো এভিডেন্স অফ সাবজেক্টিভ ডিসকমফোর্ট, মানে পেশেন্টের কোনো কমপ্লেন নাই, পেশেন্টের কোনো সমস্যা নাই। টুথ হ্যাভিং নর্মাল ফর্ম, ফাংশন অ্যান্ড অ্যাস্থেটিক্স। নর্মাল ফর্ম, ফাংশন অ্যান্ড অ্যাস্থেটিক্স, পেশেন্টের খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না। অনেক সময় দেখে পেশেন্ট বলে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে তো একটু কামড় দিলে ব্যথা লাগে, তার মানে তার একটু সমস্যা আছে। অথবা খেতে পারে না, খেতে গেলে ব্যথা লাগে। অথবা অ্যাস্থেটিক প্রবলেম দেখা যায় কি যে অনেক সময় রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে ডিসকালারেশন অফ দ্য টুথ হয়ে যাচ্ছে। এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখব ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে। নো সাইন অফ ইনফেকশন আর সোয়েলিং, কোনো সোয়েলিং আছে কিনা, নো সাইনাস ট্রাক্ট অর ইন্টিগ্রেটেড পেরিওডন্টাল ডিজিজ, মিনিমাল অর স্কেলিং ডিসকালারেশন। তাহলে আমরা দেখব কি ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে পালপেশন, পারকাশন, মোবিলিটি টেস্ট, সাইনাস, আর হলো টুথের নর্মাল ফর্ম, ফাংশন এবং অ্যাস্থেটিক ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। দেন হলো রেডিওগ্রাফিক ক্রাইটেরিয়া। রেডিওগ্রাফিক ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের কি আছে, আচ্ছা ওভারসিল আন্ডারসিল নিয়ে আমি এটা শেষ করি, তারপর ওভারসিল আন্ডারসিল নিয়ে বলছি। ডিজিজ কন্ডিশন হয়ে গেলে কি রিআরসিটি করতে হবে? হ্যাঁ, ডিজিজ কন্ডিশন হয়ে গেলে আমাদেরকে অবশ্যই রিআরসিটি করতে হবে। তখন ডিজিজ কন্ডিশন মানে দেখতে হবে যে এটা নিশ্চয়ই কোনো ফল্ট আছে, ফল্ট থাকার কারণেই তার এই ডিজিজের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এই জন্য এটাকে আমাদের ডিজিজ কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমাদেরকে রিআরসিটি করতে হবে। আচ্ছা, রুট ক্যানাল ট্রিটমেন্টের আমরা যেটা বলছিলাম সেটা হলো ইন্ডিকেশনের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, এটা বলে যাই। ইন্ডিকেশন অফ রুট ক্যানাল ট্রিটমেন্টের মধ্যে সেটা হলো যে আমরা একটা ইম্পর্টেন্ট কথা আছে, স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ। স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ, এটা একটা ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ বলতে বোঝায় যে এই যে দাঁতটার গুরুত্ব কতটুকু, মুখের মধ্যে গুরুত্ব কতটুকু, কিংবা পেশেন্টের কাছে গুরুত্ব কতটুকু। অনেক সময় কনফিউশন থাকে, আমাদের কাছে জিজ্ঞেস করা হয় যে স্যার থার্ড মোলারে কি আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করবো না করবো না। থার্ড মোলার এটা কি রুট ক্যানাল ট্রিটমেন্ট কন্ট্রা ইন্ডিকেটেড না ইন্ডিকেটেড? থার্ড মোলার এটা হলো রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য ইন্ডিকেটেড না কন্ট্রা ইন্ডিকেটেড, সেটা ডিপেন্ড করে স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ এবং কন্ডিশন অফ দ্য টুথ।
সেটা হলো একটা হলো প্রথমে হলো পজিশন অফ দ্য টুথ, টুথের পজিশনটা কি অবস্থায় আছে মুখের মধ্যে, সেই পজিশনটার উপরে ডিপেন্ড করে। যদি এটা দেখা যায় যে কি বলে ইম্প্যাক্টেড অথবা কাট থাকে, কোনো কারণে ইনক্লাইনেশন থাকে, যদি আমরা সেটাকে অ্যাক্সেস ক্যাভিটি না করতে পারি, অ্যাক্সেস ক্যাভিটি করার মতো না থাকে, তাহলে তো এটা ডেফিনেটলি কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু কোনো পেশেন্টের দেখা যায় কি যে এটা ইনক্লাইন নাই, পজিশন সোজা আছে, কিন্তু দেখা যায় তার 6 আছে 7 আছে, বরং 8-এর কারণে চিক বাইট হচ্ছে, 8 প্রেজেন্ট আছে, পজিশন ঠিক আছে, কিন্তু চিক বাইট হচ্ছে 8-এর কারণে, তাহলে সেক্ষেত্রে সেটা কন্ট্রাইন্ডিকেটেড। আবার যদি বলি যে কোনো পেশেন্টের দেখা যায় কি যে তার 7 মিসিং আছে অথবা 6 মিসিং আছে, তো সেক্ষেত্রে তখন সেটা 8 ইন্ডিকেটেড। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ, স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ। ওকে, আমরা একটা বলছিলাম সেটা হলো রেডিওগ্রাফিক ক্রাইটেরিয়া। রেডিওগ্রাফিকে আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, সেটা হলো কি যে রেডিওগ্রাফিতে কি কি পয়েন্ট দেখি আমরা, আসলে রেডিওগ্রাফিতে কি কি পয়েন্ট দেখি, এটা ইম্পর্টেন্ট মনে রাখা। 6টা পয়েন্ট আমরা সবসময় রেডিওগ্রাফিতে দেখি। রেডিওগ্রাফ যখন দেখি একটা রুট ক্যানাল ট্রিটমেন্টের, তখন আমরা 6টা পয়েন্ট দেখি। তার মধ্যে কি কি পয়েন্ট, একটা হলো নাম্বার 1 পেরিডন্টাল লিগামেন্ট, লামিনার ডোরা, প্রিভিয়াস লেশন, রুট রিজাপশন, ক্যানেল অবচুরেশন, অসিয়াস রিপেয়ার। আমি আবার বলি, খুবই ইম্পর্টেন্ট এগুলো। প্রথমে আমরা দেখি সেটা হলো পেরিওডন্টাল লিগামেন্ট। আমরা আসলে যেটা দেখি সেটা হলো পেরিওডন্টাল লিগামেন্টের স্পেসটা। আমাদের নর্মাল যে পেরিওডন্টাল লিগামেন্টের স্পেস আছে, সেই নর্মাল স্পেসের থেকে যদি ওয়াইডেনিং হয়ে যায়, তাহলে আমরা বুঝবো এখানে পেরিওডন্টাল প্রবলেম আছে। এবং সেটা হলো যে নর্মালটা কত আমাদের জানতে হবে। নর্মাল পেরিওডন্টাল লিগামেন্ট স্পেস হলো 0.5 থেকে 0.7 মিলিমিটার অথবা 0.5 থেকে 1 মিলিমিটার। এর বেশি যদি হয় তাহলে আমরা ধরে নিব সেটা হলো কি ওয়াইডেনিং অফ দ্য পেরিওডন্টাল লিগামেন্ট। ওয়াইডেনিং মানে হলো খারাপ এখানে। নেক্সট যেটা দেখবো আমরা ল্যামিনার ডোরা, সেটা হলো বোনসের পাশে থাকে পেরিওডন্টাল লিগামেন্টের কাছে, তোমরা দেখো না। প্রিভিয়াস লেশন আমরা একটু আগে আলাপ করলাম, যেটা আগে যে লেশন ছিল সেটার ইমপ্রুভমেন্ট কতটুকু, বাড়ছে না কমছে। রুট রিজাপশন আমরা জানি যে খুবই ইম্পর্টেন্ট। রিজাপশন আছে আমাদের 2 প্রকার রিজাপশন, একটা হলো এক্সটার্নাল রিজাপশন, একটা হলো ইন্টারনাল রিজাপশন। রিজাপশন আলাদা চ্যাপ্টার আছে। এই টাইপের কোনো রিজাপশন আছে কি না, এগুলো আমরা রেডিওগ্রাফিক্যালি দেখবো। আমরা যেটা পয়েন্ট বলছি রেডিওগ্রাফিক পয়েন্ট। ক্যানেল অবচুরেশন মানে টাইপ অফ অবচুরেশন, টাইপ অফ অবচুরেশন, যেটা টাইপ অফ অবচুরেশনে আমরা দেখবো, আমরা জানি সবসময় অবচুরেশনে 3D অবচুরেশন আমরা করব, দ্যাট ইজ এপিক্যাল সিল, করোনাল সিল, ল্যাটারাল সিল। আমাদের এপিক্যাল পর্শন অবশ্যই সিল হতে হবে। এপিক্যাল পর্শন মানে আমাদের এপিক্যাল কনস্ট্রিকশন পর্যন্ত আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করি, তোমরা জানো। দেন হলো করোনাল পর্শন, আমাদের অরিফিস যেটা, সেখানেও সিল হতে হবে। এবং যেটা সেটা হলো ল্যাটারাল ওয়াল। এই 3টা সাইড যদি আমরা ঠিকমতো ব্লক করতে পারি, ঠিকমতো অবটুরেট করতে পারি, সেটাকে আমরা বলছি 3D অবটুরেশন। দ্যাট ইজ 3D মিনস অ্যাপিক্যাল সিল, করোনাল সিল অ্যান্ড ল্যাটারাল সিল। এটা হলো 3D অবটুরেশন। এটা খুব ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট রি-এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। এটা আমরা রেডিওগ্রাফিক্যালি দেখতে পাই। দেন হলো অসিয়াস রিপেয়ার, মানে বোনসের যে কন্ডিশনটা, আমাদের বোনসের কন্ডিশনটা। থার্ড মোলারের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, থার্ড মোলারের ক্ষেত্রে যেটা শাহরিয়ার মাসুম জানতে চাই, থার্ড মোলারটা আসলে থার্ড কখন আমরা থার্ড মোলারে রুট ক্যানাল ট্রিটমেন্ট করব, কখন থার্ড মোলারে ট্রিটমেন্ট করব না। থার্ড মোলার যদি আমাদের সেটা পজিশন ঠিক না থাকে, দ্যাট ইজ থার্ড মোলার ইম্প্যাক্টেড হতে পারে, ইনক্লাইন্ড হতে পারে, বাক্যালি হতে পারে, লিঙ্গুয়ালি হতে পারে, মানে যদি আমরা সেটাকে অ্যাক্সেস ক্যাভিটির পর্যায়ে না আনতে পারি। আমরা একটা অ্যাক্সেস ক্যাভিটি করবো রুট ক্যানাল ট্রিটমেন্টের মধ্যে, তখন যদি আমরা একটা অ্যাক্সেস ক্যাভিটি করতে না পারি, পেশেন্টের মাউথ ওপেনিং যদি না থাকে, তাহলে আমরা অ্যাক্সেস ক্যাভিটি করতে পারবো না। এই যে সারাউন্ডিং কন্ডিশনগুলো, এই সারাউন্ডিং কন্ডিশনগুলো হলো আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য কন্ট্রাইন্ডিকেটেড। কোনটা? থার্ড মোলারটি। তাহলে আমরা বলছি যে কখন করব, সেটা হলো বলছি স্ট্র্যাটেজিক ভ্যালু অফ দ্য টুথ। যখন কোনো দাঁত মিসিং আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টুথ, অনেক সময় পেশেন্টের 6 মিসিং থাকে, 7 মিসিং থাকে, আমাদেরকে তখন কি করতে হবে, কিন্তু 8 আছে এবং 8 ভালো কন্ডিশন আছে, তাহলে কি তখন 8 কোনটা ইন্ডিকেটেড? না, তখন 8টা ইন্ডিকেটেড। তখন 8টা ইন্ডিকেটেড কেন? আমরা সেখানে একটা 8টাকে সাপোর্ট দিয়ে একটা ভালো একটা প্রস্থেসিস করতে পারবো, পেশেন্টকে এখানে টুথটাকে ফাংশনিং করার জন্য আমরা হেল্প করতে পারবো। এই জন্য তখন থার্ড মোলারটা ইন্ডিকেটেড।
আবার বললাম আরেকটা পয়েন্ট, সেটা হলো যে থার্ড মোলার দেখা যায় যে পজিশন খুবই ভালো আছে, একদম ভার্টিক্যাল পজিশন আছে, পেশেন্টের মাউথ ওপেনিংও ভালো, কিন্তু পেশেন্টের দেখা যায় অন্য অন্য দাঁত তো ভালো আছে, কোনো বা দাঁত মিসিং নেই, কিন্তু সাথে আবার তার চিক বাইট আছে। কামড় দিলে উপরের দাঁত আর নিচের দাঁত থার্ড মোলার দুটা মিলে তার চিকে বাইট পড়ে, তাহলে এটা অবশ্যই ইন্ডিকেটেড না। এটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক ভ্যালু। ডিসকালারেশন অফ দ্য টুথ, ডিসকালারেশন অফ দ্য টুথ, সাকিব সাকিব, সাকিবিয়ান সাকিব। ওকে, ডিসকালারেশন অফ দ্য টুথের এটা জানতে চাইছি। আমরা যে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আমরা বললাম, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে আমরা বললাম যে টুথে কোনো ডিসকালারেশন আছে কিনা সেটা আমরা দেখব। রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে কেন দাঁত ডিসকালার্ড হতে পারে, একটা পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞেস করা হয়। একটা দাঁত ডিসকালার্ড হয়ে গেছে, অ্যান্টেরিয়র টুথ, ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র টিথ। অনেক সময় আমাদের দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কোশ্চেনগুলো আছে সেখানে একটা প্রবলেম বেসড কোশ্চেন থাকে, প্রবলেম বেসড কোশ্চেন। সেখানে প্রবলেম বেসড কোশ্চেনের মধ্যে থাকে যে অনেকগুলো সিনারিও দেওয়া থাকে, কিছু পয়েন্ট দেওয়া থাকে আর কি, কেস হিস্ট্রির মতো। এগুলো দিয়ে ইভ্যালুয়েশন করে ডায়াগনোসিস কি এবং ট্রিটমেন্ট প্ল্যান কি, এরকম একটা কোশ্চেন থাকেই আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে, আচ্ছা এই কোশ্চেনটা লেখার একটা স্টাইল আছে, আমি অনেক সময় খাতা দেখতে গেলে একটু কনফিউশনে পড়ে যাই, এটা নিয়ে গাইডলাইন আছে কিনা তেমন জানি না। যারা রিটেন দিবে পরের জন্য তাদের জন্য একটু বলে দিই আমি এই সুযোগে। সেটা হলো যে যখন এই টাইপের সিনারিওগুলো থাকবে আমাদের, সিনারিওগুলোর মধ্যে দেখা যায়, বললো যে একটা 25 ইয়ার্স ওল্ড ফিমেল, তার টুথ নাম্বার 26, সে কমপ্লেন নিয়ে আসছে যে তার পেইনটা রেফার করে সেম সাইডে, এবং এই পেইনটা তার 1 সপ্তাহ ধরে আছে। এখন তার গরম খেলে সমস্যা হয়, ঠান্ডা খেলে কিছুটা পেইনটা রিলিভ হয়, তাহলে ডায়াগনোসিসটা কি? এই টাইপের একটা সিনারিও থাকে অনেক সময়। তো এই টাইপের সিনারিওগুলো যখন থাকবে তখন যেটা করতে হবে আমাদেরকে, প্রথমেই যেটা লিখতে হবে সেটা হলো ফাইন্ডিংস। প্রথমেই তোমরা লিখবা খাতায় একদম ফাইন্ডিংস, অথবা গিভেন ফাইন্ডিংস লিখে থাকবা। ফাইন্ডিংস লেখার পরে তুমি ওই সবগুলো লিখবা, পেশেন্টের নাম লেখার দরকার নেই, এজ, সেক্স এগুলো লিখতে পারো, এজটা মাস্ট, এজ, সেক্স, তারপরে কি কি ফাইন্ডিংস আছে যেগুলো আমি বললাম পয়েন্ট আকারে, এগুলো প্রথমেই লিখতে হবে। এজ লিখলা, তারপরে তার কমপ্লেন লিখলা, চিপ কমপ্লেন লিখলা, কতদিন ডিউরেশন, কোন দাঁত, হ্যাঁ, তার কিভাবে রিলিভ হচ্ছে, কিভাবে অ্যাগ্রিভেট হচ্ছে, এই পয়েন্টগুলো সব লিখবা। তারপরে যেটা লিখবা সেটা হলো যে, যেটা লিখবা ফ্রম অ্যাভভ সিনারিও মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ। এখানে আমরা প্রভিশনাল ডায়াগনোসিস, যেহেতু আমরা এখানে কনফার্ম ডায়াগনোসিস করতে পারছি না যদি রেডিওলজিক্যাল ফাইন্ডিংস না দেওয়া থাকে, এখানে লিখবা যে সো মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ এটা। তারপরে ট্রিটমেন্ট প্ল্যান, সিনারিওটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, জিজ্ঞেস করছিল যে ডিসকালারেশন অফ দ্য টিথ কেন হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে। আমরা জানি যে আমাদের অ্যান্টেরিয়র টুথের যেগুলো থাকে সেগুলো থাকে যে অনেকগুলো স্পেস থাকে, যেরকম আমাদের অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে আছে পাল্প হর্ন, পাল্প হর্ন থাকে। পাল্প হর্ন যদি থাকে এবং এই পাল্প হর্নটা যদি আমরা রিমুভ করতে চাই, দ্যাট ইজ পাল্প হর্নের পাল্প রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা আইডিয়াল অ্যাক্সেস ক্যাভিটি করতে হবে, দ্যাট ইজ শেপ অ্যান্ড সাইজ অফ দ্য অ্যাক্সেস ক্যাভিটি। তার মানে আমরা জানি, আমরা যখন অ্যাক্সেস ক্যাভিটি চ্যাপ্টার তোমাদের পড়ানো হয়ে গেছে, জানো তোমরা যে অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলার করি। ট্রায়াঙ্গুলার মানে হলো একটা বেস থাকে, একটা অ্যাপেক্স থাকে। বেসটা থাকে হলো ইনসিজাল এজের দিকে, অ্যাপেক্সটা থাকে হলো সার্ভাইকাল মার্জিনের দিকে। কেন এই যে অ্যাপেক্সটা এবং বেসটা দুটো দিকে থাকে? বেসটা হলো কেন ইনসিজাল এজের দিকে? কারণ আমাদের যে পাল্প হর্নগুলো আছে, পাল্প হর্নগুলো এই জায়গাগুলো থেকে অবস্থান করে, পাল্প হর্নগুলো, যার কারণে আমাদের এখানে পাল্প হর্ন রিমুভ করতে সুবিধা। আর আমরা যদি এখানে একটা রাউন্ড বার দিয়ে শুধু রাউন্ড করি, অ্যাক্সেস ক্যাভিটি শেপ না করি, আমরা ট্রায়াঙ্গুলার শেপ করলাম না, আমরা অ্যাক্সেস ক্যাভিটির জন্য শুধুমাত্র একটা রাউন্ড বার ইউজ করলাম, এই রাউন্ড বার দিয়েই আমরা অ্যাক্সেস ক্যাভিটি করলাম, তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের এখানে পাল্প চেম্বারের অথবা হর্নের যেটা থাকবে, পাল্পটাকে আমরা রিমুভ করতে পারলাম না। আলটিমেটলি কি হবে, সেই যে পাল্পটা ওটা নেক্রোস্ট হয়ে যাবে, নেক্রোস্ট হয়ে একসময় এখানে ডিসকালারেশন ফর্মেশন হবে। কেন? এখানে একটা গ্যাস ফর্মেশন হয়, গ্যাস ফর্মেশন হয়ে ওটা কালার চেঞ্জ হয়, আয়রন থাকে ফেরাস সালফাইড, যার কারণে এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, ইয়েলো অথবা ব্ল্যাক কালার হয়ে যায় আর কি। অনেক সময় মনে হয় নিয়ে ফেললাম আমি।
তো আজকে মনে হয় এই পর্যন্ত শেষ করি, নাকি তোমরা কেমন লাগলো আমি ঠিক বুঝতে পারছি না। জানি না কতটুকু হেল্প হবে, তবে এটা ঠিক যে এই চ্যাপ্টারটা হলো যে একদম বেজ লাইন, আমি বললাম আবারও সেটা হলো বেজ লাইন। যাদেরকে সহজ করে কোশ্চেন জিজ্ঞেস করতে হয় তাদের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, অথবা যাদেরকে দেখা যায় কি যে একদম খাদের কিনারা থেকে আমাদেরকে টেনে তুলতে হবে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আশা করি তোমরা এটা একটু মনে রাখো এবং এটা ট্রাই করো যে এই চ্যাপ্টারগুলো যেন একটু ভুল না হয়। এটা পাশাপাশি ইনস্ট্রুমেন্ট কিছু বিষয় আছে, আমি যদি এরপরে সময় পাই তাহলে যদি সময় পাই অন্য চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করতে পারি আর কি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে লিখে জানাতে পারো, অথবা কোনো এক্সপেকটেশন থাকলে সেটাও বলতে পারো। আমি চেষ্টা করবো আমাদের সাধ্যের মতো। অনেক সময় দেখা যায় এই কোশ্চেনগুলো না পারলে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল স্যার ম্যাডামরা খুব মন খারাপ করে থাকে। তখন দেখলে তারা এমন একটা ভাব করে যে এক্সপ্রেশন চলে আসে, মানে তখন হয়তো বলে যে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার না পারলে তখন বলে ভাই রে ভাই কে তুমি, এইরকম একটা সিচুয়েশন আমাদের পড়তে হয় আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। ওকে, বাই, আল্লাহ হাফেজ।